আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এবং 27 ব্যাচের যত শিক্ষার্থী আছো, ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে। এবং আমরা বিজ্ঞান ক্লাসটা যতগুলো অধ্যায় আছে আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় পার্ট বাই পার্ট কিন্তু আমরা শেষ করব। তো ভাইয়ারা তোমরা প্রত্যেকে একটু জয়েন করো। এবং বিজ্ঞান যেহেতু সায়েন্সের নাই, এটা মেইনলি আর্টস কমার্সে যারা আছে তোমাদের কিন্তু আছে। তো ভাইয়া তোমরা প্রত্যেকে একটু ভাইয়ের ক্লাসে আসো, ভাইয়ের ক্লাসে কিন্তু জয়েন করো। এবং আমি দেখতে পারতেছি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে নিচ্ছি। আমার সাউন্ডটা কি তোমরা শুনতে পাচ্ছ? আমাকে একটু ভাইয়া জানাও। তোমাদের কিন্তু আছে। তো ভাইয়া তোমরা ঠিক আছে, আমার সাউন্ডটা কি তোমরা শুনতে পাচ্ছ? আমাকে একটু ভাইয়া জানাও। সাউন্ডটা কি আমার শুনতে পাচ্ছ তোমরা? আমাকে একটু ভাইয়া জানাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শান্ত হাওলাদার, দয়া করে আমার পুরো কথাটা একবার পড়েন। প্রথমে দেখছি যদি কোনো ভুল বলে থাকি। হ্যাঁ, ইংরেজি ক্লাসের পিডিএফ পাইনি। ওকে, ইংরেজি ক্লাসের পিডিএফ ইনশাল্লাহ আজকে রাতের ভিতরে আমরা গুছিয়ে দেবো। তোমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বইটা আমি অনেক আগে অর্ডার করেছি। জি ভাইয়া, আমরা 18 তারিখ থেকে তোমাদেরকে ডেলিভারি দেব। এবং তোমরা, আমি জানি যে তোমরা আসলে তোমাদের টাইম নাই। হ্যাঁ, বইটা তোমরা আসলে আমরা 18 তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবো ভাইয়া, টেনশন করার কিছু নাই। তুমি দুইটা প্রশ্নের উত্তর আশা করছি তোমরা তুমি পেয়ে গেছো, যে ইংরেজি ক্লাসের পিডিএফ কোন সময় দিব, তো আর হচ্ছে বই তোমাদেরকে আমরা কখন পাঠাবো। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের জন্য পুরো একটা রুটিন সেট করে দিচ্ছি, রুটিন বানিয়ে দিচ্ছি। এবং শোনো, তোমরা এখানে যারা আছো, যারা এখানে জয়েন করেছো, আমাদের কিন্তু আজকের যে ক্লাসটা এটা কিন্তু বিজ্ঞানের উপর, তাই না? তো বিজ্ঞান যেই ক্লাসটা, এটা মেইনলি সায়েন্স যারা আছে সায়েন্সের নাই। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই বিজ্ঞান ক্লাসটা, এই ক্লাসটা মানে আমি যদি বলি তোমাদের এই যে সাবজেক্টটার ভিতরে পদার্থবিজ্ঞান, সায়েন্সের রসায়ন, উচ্চতর গণিত তো নাই, জীববিজ্ঞান সবই এইটার ভিতরে ঢুকাইয়া দিছে। এখন এইগুলা পড়ানোর সিস্টেম আলাদা। যেমন আমি তোমাকে একটু বলি, তোমাদের প্রথমত হচ্ছে প্রথম অধ্যায়টা, এটা হচ্ছে উন্নতর জীবন দ্বারা। এই অধ্যায়টা যদি আমি স্টার্ট করি, এটা হচ্ছে পুরো জীববিজ্ঞান দিয়ে। জীববিজ্ঞানটা পড়ানোর সিস্টেম একটু আলাদা। তারপরে পরবর্তী যে কয়টা অধ্যায় আছে, অর্থাৎ যেখানে তোমার অঙ্ক করা দরকার, যেখানে তোমার রসায়ন ঢুকায় দিছে, পদার্থবিজ্ঞান, সেখানে তো আমি ভালো করেই তোমাদেরকে বুঝাবো। যেখানে জীববিজ্ঞান দিছে, জীববিজ্ঞান জিনিসটা আসলে কি, তোমার জীব সম্পর্কে। তো এগুলো তোমার কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং বারবার কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। তো আমি অনুরোধ করব, তোমরা এই বিজ্ঞান বইটা যাদের হাতে আছে, কাছাকাছি আছে, একটু হাতে নাও, তোমাদের জন্য বেটার হবে। আমি তোমাদেরকে এমনভাবে শিখাবো, সব অধ্যায়গুলো না, কয়েকটা অধ্যায়, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমি তোমাদেরকে বই থেকে পড়াবো। তারপরও পরবর্তীতে যে তোমাদের যে অধ্যায়গুলো আছে, ওগুলো আমার নিজের মতো করে তোমাদেরকে বোঝানো লাগবে। কারণ এগুলো একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়, এখানে কিন্তু সব মিক্স করা, বুঝছো? তো যাই হোক, তোমরা যাতে করে যে এই যে বিজ্ঞান সাবজেক্টে, জি ভাইয়া এটা আর্টসের, জি বিজ্ঞান, বিজ্ঞান ভাইয়া লেখা আছে টাইটেলে, দেখো বিজ্ঞান। তো আমি তাহলে বিজ্ঞানটা স্টার্ট করি এবং আমরা একটু টাইপ ভিত্তিকভাবে করব, যেন একই সাথে তোমাদের হয়ে যায়, একই সাথে যেন ভাইয়া তোমাদের হয়ে যায়। ওকে, ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড এটা দিয়ে দাও, মেনশন করে দিও সবাই। ওকে, রেডি তাহলে ভাইয়া, রেডি। তাহলে তোমরা একটু খেয়াল করো, ভালো করে দেখো। আমি আবারও বলতেছি ভাইয়া, তোমাদেরকে আমি কিন্তু, শোনো আমার কথা, তোমাদেরকে আমি কিন্তু প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা তোমাদের মেইন বুকে যা দিছে ওই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে, ওই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। আমি তোমাদের এই টাইপ ভিত্তিক বা এই টাইপ অনুযায়ী কিন্তু আমি ভাগ করেছি পুরো এই অধ্যায়টাকে। এবং মোটামুটিভাবে প্রথম অধ্যায়টার কথা যদি আমি বলি, উন্নত জীবন দ্বারা, এখানে 14টা টাইপ আছে। 14টা টাইপ। তুমি আমার একটা ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি আসলে তোমাদের কিভাবে বুঝাইতে চাচ্ছি। এই যে দেখো, উন্নতর জীবন দ্বারা, এই উন্নত জীবন দ্বারার জীবনের জন্য পানি, এই দুইটা কিন্তু বইয়ে যা দিচ্ছে ওই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে, এই জন্য আমি বই বের করতে বলছি। তৃতীয় অধ্যায় হৃদযন্ত্র, এটা আমি আমার মতো করে পড়াবো। হৃৎপিণ্ড নিয়ে কিন্তু কথা বলছে, ব্লাড নিয়ে কথা বলছে, রক্ত নিয়ে কথা বলছে, এটা আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো।
দেখতে হলে আলোচনা এটা আছে তোমাদের, অম্ল ক্ষারক এবং লবণের যে ব্যবহারটা আছে, এসব বলকে জানি, প্রাত্যহিক জীবনের তরিত, এগুলো আমি আমার নিজের মতো করে পড়াবো। ওকে, তো যাই হোক, তোমাদের সিলেবাসের ভিতরে যা আছে আমি কিন্তু সেগুলাই এখানে দেখাচ্ছি। প্রথমে তোমরা যদি ভালো করে তাকাও তাহলে তুমি ভালো করে দেখতে পারবা যে উন্নতর জীবনধারার ভিতরে কত খাবার দেওয়া আছে, তাই না? কি আছে? মাছ আছে, টমেটো আছে, কলা আছে, এখানে মনে হয় গোস্ত দিয়া দিছে, তাই না? মরিচও দিছে, বাহ চমৎকার। এখন প্রথম যে টাইপটা, আমরা যদি এমসিকিউর দিকে তাকাই তাহলে ভালো করে খেয়াল করো। প্রথম যে দেখা টাইপ 1, টাইপ 1টা কোন ক্যাটাগরির? প্রথম প্রশ্ন, এটা সায়েন্সের ক্লাস না ভাইয়া। টাইপ 1টা কোন ক্যাটাগরি? টাইপ 1টা হচ্ছে কিন্তু খাদ্য ও পুষ্টি। আমি আবারও বলতেছি, টাইপ 1টা হচ্ছে কোন ক্যাটাগরির? খাদ্য ও পুষ্টি। ভালো করে তাকাও, তাহলে খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আমাদের ভাইয়া জানতে হবে। কিভাবে তুমি দেখো, প্রথমে দেখো, আমরা একটু ভালো করে জানি খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। একটু বইটা হাতে নাও, যেখানে দাগানো দরকার সেখানে একটু তুমি, যদি তোমার হাতে যদি লাল 5 টাকা দামের লাল পেন থাকে, একটু সেটা হাতে নাও, তোমার জন্য ভালো হবে। তুমি দেখো, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। বাস্তব কথা, দেহের বৃদ্ধি এবং বিকাশ এবং দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন, এই জন্য কাজের জন্য আমাদের কিন্তু খাবারের দরকার হয়। কথা লজিক আছে কিনা বলো? তাহলে খাবার আমরা খাই বা দরকার পড়ে কিসের জন্য? আমরা যদি একটু মানে হচ্ছে নর্মালি বলি যে তোমার দেহের বৃদ্ধি এবং বিকাশের জন্য, তোমার দেহের বৃদ্ধি, যেমন তুমি ছোটবেলায় এতটুকু ছিলা, যখন মানে হচ্ছে তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, এখন তুমি তাল গাছের মতো হইছো। কেমনে হইছো? খাবার খাওয়ার মাধ্যমে। তুমি যদি 2 দিন না 3 দিন না খাইয়া থাকো, তুমি এমনিতেই মারা যাবা। তো এটাই তো, দেহের বৃদ্ধির জন্য যে তুমি এখন তাল গাছের মতো হইছো, বিকাশের জন্য, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ করার জন্য। টিস্যু জিনিসটা কি জানো? তোমরা যেহেতু আর্টস কমার্সের শিক্ষার্থী, আমি বলি, দেখো আমাদের দেহের ভিতরে কোটি কোটি কোষ আছে ভাইয়া। কি আছে? কোটি কোটি কোষ আছে। যেমন তুমি দেখো, আমি যদি ছোট্ট করে যদি বলি, যেমন এই যে দেখো, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে দেখো কোষগুলো কিন্তু একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে কিন্তু লেগে আছে। কথা লজিক আছে কিনা বলো? এখন তুমি বলবা যে ভাইয়া এগুলো কি মেইনলি? এগুলো হচ্ছে কোষ, এগুলা মেইনলি কিন্তু কোষ। তুমি বলবা যে ভাইয়া এগুলো আমাদের দেহে আছে। ইয়েস, আমাদের সারা দেহে আছে। একটা বট গাছ, একটা যে কোনো গাছ বা আমাদের দেহ, তুমি যদি মাইক্রোস্কোপ যন্ত্র আছে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া তুমি যদি চেক করো, আমি আবারও বলি, কি যন্ত্র দিয়া ভাইয়া? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া তুমি যদি চেক করো, তাহলে তুমি দেখবা আমাদের দেহের ভিতরে, গাছের ভিতরে কোটি কোটি কোষ আছে, যেই কোষগুলা একজন আরেকজনের সাথে পরস্পরে লেগে আছে। তাহলে এগুলা প্রত্যেকটা সিঙ্গেল, এগুলার নাম কি ভাইয়া? এগুলার নাম হইছে কিন্তু কোষ। কিন্তু তুমি বলবা ভাইয়া টিস্যু কোনগুলা? টিস্যু হইছে তোমার, এই যে দেখো, এই যতগুলা কোষ আছে, এই সবগুলো কোষ মিলে বা কতগুলো কোষ মিলে, সবগুলা মিলে এটাকে আমরা বলতে পারি টিস্যু। বুঝাইতে পারলাম আমি? কোষ এবং টিস্যুর ভিতরে তুমি পার্থক্যটা বুঝতে পারছো? কোষ হচ্ছে কি, তুমি এই যে দেখো সিঙ্গেল যারা আছে রয়েছে কোষ, আর কতগুলো কোষ মিলে কিন্তু হয় টিস্যু। এটা একটা টিস্যু, পুরোটাই একটা টিস্যু। ওকে, তো এটাই কিন্তু আমাদের শরীরের ভিতরে আছে, যে আমাদের দেহের বৃদ্ধি এবং বিকাশের জন্য, এবং দেহের টিস্যুগুলো, আমাদের যে শরীরের ভিতরে যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদনে, কারণ আমাদের তো শক্তিরও দরকার আছে, তাই না? তাহলে ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদনে কাজের জন্য নিয়মিতভাবে আমাদের কিন্তু খাবার খাইতে হয়। বাস্তব কথা, আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর, রাইট? সারাদিন খাইলেই হইবে না, খাবারের গুণগত মান লাগবে। দেখো, আমাদের স্বাস্থ্যটা কিন্তু ডিপেন্ড করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। ভাইয়া একটু দাগিয়ে নাও, তুমি দাগাও, আমি আবারও বলতেছি, এই দাগটা ভাইয়া এখানে আমার থাকবে না, এর জন্য আমি বলতেছি বইটা হাতে নাও, তুমি একটু দাগ দাও, যেখানে দাগ দিই সেখানে দাগ দাও, কারণ এই দাগটা এখানে থাকবে না, হয়তো বা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? ওকে, খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে এবং জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে, রাইট? শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি সহ অন্যান্য শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত। এখন তুমি বলবা যে ভাইয়া এই লাইনটা বুঝি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি, দেখো খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তিসমূহ
অন্যান্য শক্তি অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলা নিয়ন্ত্রণ করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। তুমি বলবো এটা কিভাবে? সিম্পল জিনিস, তুমি আমার দিকে তাকাও। লুক, তুমি আমার দিকে তাকাও ভাইয়া, আমি তোমাকে বুঝাই। খেয়াল করো, কি করছি আমি? শ্বাস গ্রহণ করছি। কি করছি? শ্বাস ছাড়ছি। এই যে আমরা শ্বাসটা গ্রহণ করলাম আবার ছেড়ে দিলাম, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করতেছি, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমরা করতেছি, রাইট? কথায় লজিক আছে কিনা? অবশ্যই। তাহলে তোমার ভিতরে একটা প্রশ্ন জাগে না, একটু তোমার দেহ সম্পর্কে একটু চিন্তা করো। তুমি তোমার কথা চিন্তা করো। যেহেতু তোমরা সায়েন্সের শিক্ষার্থী না, যারা সায়েন্সের শিক্ষার্থী এগুলো তারা পারে, কারণ এই জিনিসগুলো কিন্তু ওদেরকে আমি ভালো করেই শিখাই। তুমি একটু নর্মালি চিন্তা করো, এখন তোমাদেরকে আমি শেখাবো, ভালো করে বুঝো। ভাইয়া তোমার ভিতরে কখনো প্রশ্ন জাগছে যে আমরা যে খাবারটা খাই, এই খাবারটা কিভাবে আমাদের শক্তি উৎপাদন করে? এটা তো জানো যে খাবার আমাদের শক্তি উৎপাদন করে, বা কিভাবে কি করে থাকে, জিনিসটাই তো বুঝতেছি না। দেখো সিম্পল জিনিস, আমরা যখন শ্বাস গ্রহণ করি, ভাইয়া কি গ্রহণ করি? শ্বাস গ্রহণ করি। এটা মেইনলি কি গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্রহণ করা, রাইট? আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করছি। আবার যখন শ্বাসটা ত্যাগ করি, কি ত্যাগ করি? আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বা নিঃসরণ করি। তোমরা জানো এই যে গাছপালা আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। আর আমরা ওদেরকে কি দিই? কার্বন ডাইঅক্সাইড দিই। এটা তো তোমরা জানো, সবাই জানো। আচ্ছা, তাহলে আমরা এই অক্সিজেনটা গ্রহণ করলাম। খেয়াল করো, এই অক্সিজেনটা যখন আমরা গ্রহণ করব তখন আমাদের এই নাক দিয়ে, এখানে কিন্তু সিস্টেম আছে, এখানে এটা শ্বাসনালী, এটাকে বলা হয় শ্বাসনালী। তো এখানে মানে শ্বাসনালী বলতে এখানে প্রবেশ করেন, এটা তো নাসার ছিদ্র, নাকের ছিদ্র, তারপর ভিতরে কিন্তু শ্বাসনালী আছে। তার মাধ্যমে কিন্তু আমাদের এখানে বুকের এইখানে দুইটা ফুসফুস আছে। কি আছে ভাইয়া? দুইটা ফুসফুস আছে। এই দুইটা ফুসফুসে কিন্তু প্রবেশ করে। ওকে, তাহলে এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাবো। প্র্যাকটিক্যালি আমি 3D মডেলের মাধ্যমে। তো আমরা যখন গ্রহণ করি, এটা আমাদের এখানে যায়, ফুসফুসে যায়। ফুসফুস থেকে কি হয় জানো? সিস্টেম অনুযায়ী ফুসফুসের ভিতরেই আমাদের যে রক্ত আছে না, আমাদের এই রক্তের সাথে এই শ্বাসটা, শ্বাস মানে অক্সিজেন, এই অক্সিজেনটা মিশ্রিত হয়। খেয়াল করো, প্রথমে কি একটু খেয়াল করতে হবে ভাইয়া, তোমার এই টপিকটা জানতে হবে। এই টপিকটা ভাইয়া তোমার জানতেই হবে। তুমি দেখো, খেয়াল করো ভাইয়া, আমরা কি করি মেইনলি? আমরা প্রথমে কিন্তু শ্বাস গ্রহণ করি। যখন আমরা শ্বাসটা গ্রহণ করি ভাইয়া, তখন কি হয় বলো? শ্বাস গ্রহণ করার পর সেটা কিন্তু আমাদের যে তোমার হচ্ছে এই যে এটাকে বলে কি ভাইয়া? শ্বাসনালী আছে, বুঝছো? শ্বাসনালী। তো এই শ্বাসনালীর মাধ্যমে এটা কোথায় যায় ভাইয়া বলো তো? এটা কিন্তু আমাদের ফুসফুসে যায়, রাইট? ফুসফুসে যায়। যখন আমাদের ফুসফুসে যায়, এই ফুসফুসে বৈশা এটা কিন্তু রক্তের সাথে মিশে, বুঝছো? রক্তের সাথে মিশে, মাথায় রাখবা, রক্তের সাথে মিশে। কি রক্তের সাথে মিশে? যে শ্বাসটা তুমি গ্রহণ করছো, কি শ্বাস গ্রহণ করছো ভাইয়া? শ্বাস গ্রহণ করা মানে কি? তুমি অক্সিজেন গ্রহণ করছো। তুমি কি গ্রহণ করছো ভাইয়া? অক্সিজেন গ্রহণ করছো। ক্লিয়ার? তো এই অক্সিজেন যখন তুমি গ্রহণ করছো, এটা শ্বাসনালী হয়, আমাদের ফুসফুসে যায়, এবং এটা কিন্তু রক্তের সাথে কিন্তু মিশে। রক্তের সাথে মিশার পর এটা কোথায় যায়? আমাদের এই যে হৃৎপিণ্ড আছে না, হৃৎপিণ্ডের কথা শুনছে না? বলে না হার্টবিট। ভাইয়া বুকে ব্যথা হচ্ছে, আমার অনেক পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, তাই না? তো এই হার্ট আছে আমাদের হৃৎপিণ্ডে, তোমাদের অধ্যায় আছে, কোন অধ্যায় জানি, ওই যে হৃৎপিণ্ডের ওখানে সুন্দরভাবে আমি বুঝাই দেবো অনেক। তো ওইখানে যায়। এবার এই যে রক্তটা সারা দেহে যায়, সারা দেহে একেবারে মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত সাপ্লাই হয়। এবার এই রক্তটা আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, এবং সেটা কি রক্ত হিসাবে? সেটা কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড রক্ত হিসাবে। কি রক্ত হিসাবে? কার্বন ডাইঅক্সাইড। এই রক্তের সাথে মিশে, রক্তের সাথে কিন্তু মিশছে। কি রক্তের সাথে মিশছে ভাইয়া? এই অক্সিজেনটা, এই অক্সিজেনযুক্ত রক্ত, এই অক্সিজেনটা ভাইয়া, অক্সিজেন মানে যেটা আমি গ্রহণ করছি, ওটা রক্তের সাথে মিশছে। রক্তের সাথে মিশার পর এটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডে যায়। এটা কোথায় যায় ভাইয়া? হৃৎপিণ্ডে যায়। হৃৎপিণ্ড থেকে সিস্টেম অনুযায়ী রক্তটা সারা দেহে প্রবাহিত হয়। এরপরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে একটা রক্ত,
মানে ওখানে সিস্টেম আছে হৃৎপিণ্ডের, আমি কাজটা শেখাবো না। এরপর সিস্টেম অনুযায়ী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, সেটা কিন্তু আবার ফুসফুস থেকে আমাদের নাক দিয়ে বের হয়ে যায়। আমি বুঝাইতে পারছি? মনে হয় আমি বুঝাইতে পারি না। বুঝাইতে পারছি আমি? জিনিসটা বোঝো। আমি এই শ্বাস গ্রহণ করলাম, মানে অক্সিজেন আমি নিছি, কোথায় গেছে? ফুসফুসে। ফুসফুস থেকে কোথায়? হৃৎপিণ্ডে, রাইট? এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা এখন শেখার দরকার নেই, আপাতত শেখো। সারা দেহ থেকে, সারা দেহ সাপ্লাই হয়ে সিস্টেম অনুযায়ী কার্বন ডাইঅক্সাইড রক্ত সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সেটা কিন্তু আবার এই শ্বাসের মাধ্যমে আমরা কিন্তু সেই জিনিসটা বের করে দিই, ঠিক আছে? এই এসে সিস্টেম। তাহলে তুমি বলো ভাইয়া এটা কেমনে সম্ভব? এটা মাত্র 1 সেকেন্ডে? ইয়েস, 1 সেকেন্ডে সম্ভব। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টি। তুমি শ্বাস গ্রহণ করছো, ব্লাডের সাথে মিশছে, সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়ে বের হয়ে গেছে। তুমি ভিতরে নিয়েছো অক্সিজেন, বের হয়েছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। চিন্তা করতে পারো কত নিখুঁত কাজ, কত নিখুঁত কাজ। চিন্তা করতে পারো, তুমি চিন্তা করতে পারো। এটা আরো অনেক ব্যাখ্যা আছে, এটা এখন শেখার দরকার নাই, আপাতত তুমি এতটুকু মাথায় রাখো। চিন্তা করতে পারো ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। এখন এখন তাহলে এখানে আমি যেটা বলছিলাম, যে কথাটা আসছে, শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভিতরকার, আরেকটা বিষয় তুমি এখন প্রশ্ন করবা যে ভাইয়া শ্বাস তো গ্রহণ করছি, বুঝলাম, এটা আপনি বলছেন এটা সুন্দরভাবে ফুসফুস থেকে হৃৎপিণ্ড হইয়া সারা দেহ সাপ্লাই, আবার ইন্দা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, কিন্তু এই জিনিসটা আবার খাবারের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? শোনো, এই এই যে তুমি যে শ্বাসটা গ্রহণ করলা, তুমি যে অক্সিজেনটা গ্রহণ করলা, এটা যেভাবে রক্তের সাথে মিশে, ঠিক সেম ভাবে আমরা যে খাবারটা খাই, যাই খাই না কেন, এটাও কিন্তু আমাদের রক্তের সাথে মিশে। বিশ্বাস হয় না? তাহলে রক্তের সাথে যদি নাই মিশতো, তুমি বলো ভাইয়া আমরা যে খাবারটা খাই ওরা তো পাকস্থলীতে যায়, মানলাম, কিন্তু জিনিসটা তো ব্লাডের সাথে মিশে। কেন মিশে? কারণ রক্তের সাথে যদি নাই মিশতো, তাহলে সারা দেহে কীভাবে খাবারের কার্যক্ষমতা বা খাবারের এটা কিভাবে পৌঁছাইতো, কীভাবে পৌঁছায়? এটা রক্তের মাধ্যমে। তো জিনিসটা আমরা একটু শিখি। দেখো, শ্বসন ক্রিয়ার সময় মানে খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি, খাদ্যের মধ্যে কিন্তু তোমার কি আছে? রাসায়নিক শক্তি আছে। খাদ্য এটা কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কি শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক যে শক্তিটা, এটা কিন্তু তোমার তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং জীবদের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা মাথায় রাখবা, জীবদের জৈবিক ক্রিয়াগুলোর নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, তাহলে এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের স্বাস্থ্য কিসের উপর নির্ভর করে? খাদ্যের গুণগত মানের উপর। খাদ্যের গুণগত মানের উপর, মাথায় রাখবা। ওকে, আর আরো একটা প্রশ্ন আসতে পারে যে খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় কি নিয়ন্ত্রণ করে? জীবদেহের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এবং এটা কিসের মাধ্যমে? এটা শ্বসন ক্রিয়ার মাধ্যমে। এই একটা কোশ্চেন আসবে, এর একটা কোশ্চেন কিন্তু ভাই আসবে। ওকে, বুঝছি। তারপর আসি কিন্তু নেক্সট, প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে থাকে। প্রতিটা খাদ্য আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ, এগুলো পড়ো এমনি, এগুলো ইম্পর্টেন্ট না। তাই প্রতিটা খাদ্যই এক ধরনের জটিল রাসায়নিক যৌগ, এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। প্রতিটা খাদ্যই কি? প্রতিটা খাদ্যই হচ্ছে জটিল রাসায়নিক যৌগ। জটিল রাসায়নিক যৌগ, এটা মাথায় রাখবা। প্রতিটা খাদ্যই হচ্ছে জটিল রাসায়নিক যৌগ। আচ্ছা, এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন অংশে কিন্তু ভেঙে যায়। মানে আমরা ধরো সাপোজ তোমার ভিতরে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া ধরেন আমরা মাঝে মধ্যে নরম খাবার খাই, আবার শক্ত খাবার খাই, তো এই জিনিসটা কিভাবে আমাদের শরীরের সাথে মিশে বা কিভাবে কাজ করে? ভাইয়া এক্ষেত্রে যখন আমরা খাবারটা খাই না, তখন কিন্তু আমাদের এই যে খাদ্য নালী আছে, হ্যাঁ, এই খাদ্য নালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে যায়। পাকস্থলীতে এক রকমের এনজাইম আছে, এনজাইম which is, যেটাকে এনজাইম হচ্ছে ইংরেজি শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া উচ্ছেচক আছে। এগুলো নিঃসৃত হয় যখন এখানে যায়। যেমন তোমরা কি শুনছো যে এটা কি ভাইয়া শুনছো যে ভাইয়া একটা ব্লেড, মানুষের এই ক্ষমতা আছে যে তুমি সাপোজ একটা ব্লেড যদি তোমার পাকস্থলীতে যায়, ওই ব্লেডটাকে গলায় ফেলতে পারে, এই ক্ষমতা মানুষের আছে। এটা কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হইবে? তুমি বলবো ভাইয়া ব্লেড তো ভিতরে নিতেই পারবো না, তার আগে সব কাইটে ছিঁড়ে যাবে। হ্যাঁ, কাইটে ছিঁড়ে যাইবে, কিন্তু যদি সাপোজ কোনো কারণে পাকস্থলীতে যায়, কিন্তু সেই জিনিসটাকে গলায় ফেলার ক্ষমতা কিন্তু আছে। এটা কিসের মাধ্যমে? এটা কিন্তু পাকস্থলীতে কোনো খাবার, সেটা নরম হোক, সেটা শক্ত হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু তোমার কি হয়, তোমার সেটা কিন্তু
এই যে কি বলে সেটা কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন উৎসেচক সেখানে কিন্তু নিঃসৃত হয়। সেখানে কি হয় ভাইয়া? নিঃসৃত হয়, উৎসেচক নিঃসৃত হয়। এবং এই উৎসেচক নিঃসৃত হওয়ার মাধ্যমে সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে, যেমন আমাদের পেটের ভিতরে যখন যায় ওখানে পরিপাকতন্ত্র আছে, মানে খাবারটা যখন মুখ দিয়া একেবারে পেটের ভিতরে যায়, পাকস্থলীতে যায়, তখন ওখানে কি আছে ভাইয়া? ওখানে কিন্তু পরিপাকতন্ত্র আছে। ওই পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ কিন্তু ভেঙে যায়, বিভিন্ন অংশ ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। কি খাদ্য? সরল খাদ্য। সরল খাদ্য মানে নরম, একেবারে সফট, যাতে ওই জিনিসটা ব্লাডের সাথে মিশতে পারে, এরকম সরল খাদ্যে পরিণত হয়। এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, বুঝছো? আমার কথা বুঝছো? এখন এখানে একটা প্রশ্ন আসবে কি, যে জটিল খাদ্য সরল খাদ্যে কিভাবে পরিণত হয়? প্রশ্নের আনসার কি হবে বলো তো? বিভিন্ন উৎসেচকের মাধ্যমে, বিভিন্ন উৎসেচকের সাহায্যে। দেখো এমসিকিউতে আসছে যে এটা আসবে, যে জটিল জটিল খাদ্য, এটা আসবে কোশ্চেনে, দাগায় নাও যে জটিল খাদ্য কিভাবে সরল খাদ্যে পরিণত হয়? বিভিন্ন উৎসেচকের সাহায্যে। কিভাবে ভাইয়া? বিভিন্ন উৎসেচকের সাহায্যে। আর এই জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার মানে হচ্ছে প্রধান কি? এই প্রক্রিয়াকে বলা পরিপাক, এটাকে বলা পরিপাক। এই যে জটিল খাদ্য সরল খাদ্যে যে পরিণত হয়, এটা কিসের মাধ্যমে? পরিপাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরিপাকের মাধ্যমে, বুঝছো? এটা বিজ্ঞান ক্লাস ভাইয়া, ঠিক আছে। ওকে, বুঝছো তুমি? তো এই যে বললাম যে ব্লেড ব্লেড কিন্তু মানুষকে পাকস্থলীতে গলিয়ে ফেলতে পারে, এটা মাথায় রাখবা। তো এখানে আমাদের আরো একটা কিন্তু এমসিকিউ ডান। এরপর আসছে কিন্তু নেক্সট, পরিপাক হওয়া খাদ্য শোষিত হয় দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। এই যে পরিপাক হওয়া খাদ্য, খেয়াল করো, তার মানে আমি ধরো সাপোজ প্রথমে খাবারটা খাইলাম, খেয়াল করো, প্রথমে আমি খাবারটা খাইলাম, এই খাবারটা খাওয়ার পরে আমাদের পাকস্থলীতে গেল, সেখানে বিভিন্ন রকমের উৎসেচক নিঃসৃত হবে এবং এই জটিল খাদ্যটাকে একটা সরল খাদ্যে পরিণত করবে, এবং এটাকে আমরা বলতে পারি ভাইয়া পরিপাক। আচ্ছা, পরিপাক হইলো, পরিপাক হওয়া খাদ্য, তার মানে এখন আসছে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়। দেখো পরিপাক হওয়া খাদ্য কি হয়? শোষিত হয়, দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। আমাদের দেহকোষের ভিতরে প্রোটোপ্লাজম আছে, একটু মুখস্থ করো, আমাদের দেহকোষের ভিতরে কি আছে? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের সাথে অ্যাড হয়, প্রোটোপ্লাজমের সাথে কিন্তু যুক্ত হয়, যাকে বলা হয় আত্তীকরণ বলে। কোশ্চেন আসবে আত্তীকরণ কাকে বলে? কোশ্চেন আসবে আত্তীকরণ কাকে বলে? তখন এটা অ্যান্সার দিতে হবে যে পরিপাক হওয়া খাদ্য। পরিপাক বুঝতে পারছো তো? পরিপাক কি? পরিপাক বুঝতে পারছো? বুঝতে পারছো যে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়েছে কিভাবে? বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে এটা কিন্তু ভেঙে গেছে, ভেঙে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়েছে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি পরিপাক। তারপর আত্তীকরণ কাকে বলে? পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে কি হয়? সংযোজিত হয়, এটাকে আমরা বলতে পারি ভাইয়া আত্তীকরণ। এটাকে আমরা কি বলতে পারি? আত্তীকরণ। তাহলে পরিপাকৃত খাদ্য শোষিত হয়, কোশ্চেন আসবে, দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, এটাকে আমরা কি বলতে পারি? আত্তীকরণ। পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, অপাচ্য খাদ্য মানে কি? ধরো পরিপাক হওয়ার পর যে খাদ্যটা অপাচ্য, সেটা কিন্তু আমরা জানি আমাদের ইসের মাধ্যমে, মূত্রথলি আছে, তার মাধ্যমে কিন্তু বের হয়ে যায় বা নির্গত কিন্তু হয়ে থাকে। বুঝছো জিনিসটা? এখানে কিন্তু খাবারের প্রক্রিয়াটা কিন্তু বলছে, খাবারের প্রক্রিয়াটা কিন্তু এখানে বলছে। আশা করছি ক্লিয়ার। অসুবিধা আছে? অসুবিধা আছে ভাইয়া? নাই? তাহলে যদি অসুবিধা না থাকে তাহলে তুমি দেখো এই অংশটা কিন্তু আমাদের গেল। তারপরে আমরা কি নিয়ে আলোচনা করব একটু খেয়াল করো, খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো আমরা আচ্ছা যতটুকু পড়ছি অতটুকু এমসিকিউ আমরা কভার করি। দাঁড়াও, যতটুকু এইমাত্র পড়ছো, রেডি? যতটুকু তুমি এইমাত্র পড়ছো ভাইয়া, এতটুকুর আমি এমসিকিউটা কভার করি। দেখো যে টাইপের খেলাটা একটু দেখো, তুমি দেখে যাও। খাদ্য পুষ্টি না, শুরু করছিলাম। স্বাস্থ্য কিসের উপর নির্ভর করে? এই বলো। খাদ্যের গুণগত মানের উপর। এই দেখো প্রথম লাইনটা আমি দাগায় দিছি, খাদ্যের গুণগত মানের উপর। শেষ? ক্লিয়ার? কত কেনা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। কোন প্রক্রিয়ার সময় খাদ্যস্থ রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? কোন প্রক্রিয়ায়? আমরা কিন্তু পড়ছি এইমাত্র দ্বিতীয় লাইন, পরের লাইনটা, যে রাসায়নিক শক্তি আমরা যখন খাবারটা খাই, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটা কিসের মাধ্যমে? শ্বসন ক্রিয়ার মাধ্যমে। খেয়াল করো, দেখো দেখো, তাকাও লাইনটা লেখা আছে কিনা, দেখো লেখা আছে। গেল।
জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়, এইমাত্র পড়ছি। জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয় কিসের মাধ্যমে? এটাকে বলা হয় পরিপাক। এটা মেইনলি এটাকে আমরা বলতে পারি কিন্তু পরিপাক, মানে সংজ্ঞার ক্ষেত্রে পরিপাক, যে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়াকে বলা হয় পরিপাক। কিন্তু এটা কিসের মাধ্যমে যদি বলে? উৎসেচকের মাধ্যমে। এটা মেইনলি উৎসেচক দ্বারা। কি দ্বারা? উৎসেচক দ্বারা। কি দ্বারা? উৎসেচক দ্বারা। এইমাত্র কিন্তু তুমি পড়ছো। আচ্ছা, জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়ার পরে এটাকে আমরা বলতে পারি পরিপাক বলতে পারি। যে জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়াকে বলা হয় পরিপাক বলা হয়। ডান। পরিপাকৃত খাদ্য শোষিত হয় দেহকোষের কোথায় সংযোজিত হয়? প্রোটোপ্লাজমে। এইমাত্র তুমি পড়ছো। ওই পরের লাইন তাকাও, প্রোটোপ্লাজমে। এইমাত্র তোমাকে পড়াইছি, এইমাত্র প্রোটোপ্লাজমে। ডান। হ্যাঁ, এইমাত্র তুমি পড়ছো, পড়তে দেখো। পরিপাকৃত খাদ্য শোষিত হয় প্রোটোপ্লাজমে সংযোজিত বা সংযোজিত হওয়াকে আমরা কি বলতে পারি? এই যে পরিপাকৃত খাদ্য কি বলছে খেয়াল করো। পরিপাকৃত খাদ্য আমরা জানি যে আমরা যখন খাবারটা খাই, খাদ্যনালী হয়ে পাকস্থলীতে যায়, এখানে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে জটিল খাবারটা নরম হয়ে যায় বা সরল খাদ্যে পরিণত হয়, এটাকে আমরা বলতে পারি পরিপাক। তো এই পরিপাকৃত খাদ্য এর পরবর্তী যে কাজটা করে সেটা হচ্ছে কিন্তু শোষিত হয় এবং প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, এটাকে আমরা বলতে পারি আত্তীকরণ। এইমাত্র তোমাকে আমি পড়াইছি, এইমাত্র ভাইয়া তোমাকে আমি পড়াইছি। ক্লিয়ার? বুঝছো? ডান। ডান, এই এসে শেষ। এরপর পরটা দেখো, খাদ্য পুষ্টি। আমরা খাদ্য পুষ্টি সম্পর্কে আমরা একটু জানি যে পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয়। দিস দ্য পয়েন্ট। আমরা খালি যা খাইতে থাকি সেগুলো কিন্তু খাদ্য নয়। শুধু সেই সব আহার্য বস্তু কি খাদ্য বলা হবে যেগুলো জীবদেহের বৃদ্ধি সাধন। খাদ্য আমরা কোনগুলোকে বলবো ভাইয়া? যে খাদ্য আমরা কোনগুলোকে বলবো? যে সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো কি জীবদেহের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে থাকে। এক কথা আমি যদি বলি দেহের পুষ্টি সাধন করে থাকে, এগুলোকে আমরা বলতে পারি তোমার খাদ্য। তাহলে খাদ্য বলা হয় কোনগুলোকে? যেগুলো জীবদেহের বৃদ্ধি করে থাকে, শক্তি উৎপাদন করে থাকে, রোগ প্রতিরোধ করে থাকে, ক্ষয়পূরণ, মুখস্থ করো, ক্ষয়পূরণ এবং দেহের পুষ্টি সাধন করে থাকে। পুষ্টি হলো কি? পুষ্টি হলো কিন্তু পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে। পরিবেশ থেকে, এই এনভায়রনমেন্ট থেকে খাদ্যবস্তু, যে পরিবেশ থেকে খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা, এটাকে আমরা বলতে পারি পুষ্টি। দিস দ্য পয়েন্ট। এটা মুখস্থ রাখবা। পুষ্টি জিনিসটা কি? পুষ্টির কথা তো তোমরা শুনছো, পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। তো মাথায় রাখবা পুষ্টি কি? পরিবেশ থেকে, পুরো একটা এনভায়রনমেন্ট, এই পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু কি করে? আহরণ করে। খেয়াল করো। এবং তা পরিপাক ও শোষণ। পরিপাকের জিনিসটা বুঝছো? পরিপাকের জিনিসটা বুঝছো তো? যে আমরা যে খাবারটা খাই ওইটা পাকস্থলীতে যাইয়া যে উৎসেচকতার মাধ্যমে মানে জটিল খাদ্যটা নরম খাদ্যে পরিণত হয়, ওটাকে আমরা বলতে পারি পরিপাক। পরিপাকের পর হয় শোষণ। ওই যে এইমাত্র যে তুমি বললা যে প্রোটোপ্লাজমটা সাথে সংযোগ হয়, এটাকে বলা হয় শোষণ। বুঝছো? তাহলে দেখো যে পরিবেশ থেকে, মুখস্থ করো, যে এই পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে, সেটা পরিপাক এবং হচ্ছে কিন্তু শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ করে, আমাদের চাহিদা পূরণ করে থাকে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করে থাকে। এটাকে আমরা বলতে পারি ভাইয়া পুষ্টি। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? পুষ্টি। ক্লিয়ার? বুঝছো তুমি? তো এই পুষ্টির একটা ইংরেজি শব্দ আছে, নাম কি? নিউট্রিশন। কি নাম ভাইয়া? নিউট্রিশন। কি নাম? পুষ্টি, এটার নাম কি? নিউট্রিশন। কি নাম ভাইয়া? নিউট্রিশন। আচ্ছা, অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি। অপরদিকে খেয়াল করো, খাদ্যের যেসব জৈব আছে, খাদ্যের ভিতরে জৈব অজৈব উপাদান আছে, হ্যাঁ, তো এগুলো জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয়। তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস কিন্তু বলে। এগুলোকে আমরা বলতে পারি নিউট্রিয়েন্টস বা পরিপোষক, বাংলায় বলা হয় পরিপোষক বা নিউট্রিয়েন্টস। তাহলে একটা কি? একটা হচ্ছে কিন্তু অর্থাৎ নিউট্রিশন, যেটার বাংলা অর্থ হচ্ছে কিন্তু পুষ্টি, আর একটা হচ্ছে নিউট্রিয়েন্টস, যেটাকে আমরা বলতে পারি পরিপোষক। তো দুইটার সংখ্যা কিন্তু তোমার জানতে হবে যে পুষ্টি কাকে বলে, যেটা আমাদের এই পরিবেশ থেকে প্রয়োজনীয় মানে হচ্ছে কিন্তু খাদ্যবস্তু আহরণ করে, তা কিন্তু পরিপাক ও শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করে থাকে। তুমি কি জানো আমাদের দেহের ভিতরে রোগ প্রতিরোধের জন্য, মানে হচ্ছে এই যে দেখো রোগ প্রতিরোধ কথাটা কিন্তু আছে না, রোগ প্রতিরোধ কিন্তু ক্ষমতা আছে। কারণ তুমি একটু নর্মালি গেস করো, আমাদের যখন কোনো একটা সাপোজ মাঝে মধ্যে দেখবা যে এমনও কিছু মানুষ আছে যাদের জ্বর আসলে তারা ঔষধ খায় না, তা একদিন দুই দিন পরে এমনিতেই কমে যায়, ঔষধের দরকার হয় না।
বা একটা ঠান্ডা লাগছে, দূর কিসের ঔষধ খাবো, আবার বেশি ওষুধ খাওয়া ভালো না, কিডনিতে সমস্যা করে। তো এই যে দেখো, এই যে রোগটা সৃষ্টি হয়েছে অটোমেটিকলি সেটা সেরে গেছে, অথবা একদিন সময় লাগছে। তার মানে কি? তার মানে ওর শরীরের ভিতরে রোগ প্রতিরোধের একটা ক্ষমতা আছে। সবার শরীরে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না। হ্যাঁ, যেমন কারো কারো, যেমন আমার বিশেষ করে যেমন রোগ হইলেই ঔষধ বাধ্যতামূলক খাওয়া লাগে বা খাইতে হয়, নাহলে সুস্থ হই না। আবার অনেকে আছে কি, যে রোগ হইছে, জ্বর হইছে, তো এটা নর্মাল, তো একদিন দুই দিন পর এটা সুস্থ হয়ে যায়। তো এইরকম সবার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সমান না। তো এটাই তো পুষ্টি জিনিসটা কি জানো? পুষ্টির জিনিসটা যেটা আমাদের দেহের শক্তির চাহিদাটা পূরণ করবে। এক, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ বৃদ্ধি করবে, আবার ক্ষয়পূরণ করবে। তো এটাকে বলতে পারি আমরা পুষ্টি। আর একটা হচ্ছে কিন্তু পরিপোষক, মানে কি, খাদ্যের মধ্যে জৈব অজৈব উপাদান আছে। জৈব অজৈব সামনে পড়াবো। খাদ্যের ভিতরে জৈব অজৈব উপাদান আছে যেটা জীবে বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয়। মানে এই খাদ্যের ভিতরে যে জৈব আর অজৈব উপাদানগুলো আছে না, এগুলা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কি করে, শক্তির যোগান দেয়। ওকে, আমরা যদি বেঁচে থাকতে চাই আমাদের শক্তি লাগবে, নাহলে আমরা বেঁচে থাকতে পারবো বা আমরা চলতে পারবো। তো এটাকে আমরা বলতে পারি পরিপোষক বা নিউট্রিয়েন্টস। তো যেমন আছে কি, গ্লুকোজ আছে, গ্লুকোজ খাও না, খনিজ লবণ আছে, ভিটামিন আছে, এগুলোকে আমরা বলতে পারি নিউট্রিয়েন্টস। ঠিক আছে, তাহলে জিনিসটা বুঝছো যে পুষ্টি বা নিউট্রিশন আর একটা হচ্ছে তোমার পরিপোষক বা যেটাকে আমরা বলতে পারি নিউট্রিয়েন্টস। এই দুইটার ভিতরে তুমি ডিফারেন্সটা বা পার্থক্যটা ভাইয়া তুমি বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। এখন দেখো, আমরা বলতে পারি যে খাদ্যের কাজ প্রধানত তিনটা। খাদ্যের কাজ কয়টা ভাইয়া? খাদ্যর কাজ মূলত তিনটা। খাদ্যের কাজ কয়টা? তিনটা। কি কি দেখো, একটা হচ্ছে কি, দেখো একটা তোমার কাজ করে কি, একটা হচ্ছে কিন্তু খাবারে মানে দেহে গঠন করে থাকে, আমাদের দেহটাকে বৃদ্ধি করে। দেখো, খাদ্য দেহের গঠন, দেহের বৃদ্ধি সাধন, দেহের ক্ষয়পূরণ, দেহের রক্ষণাবেক্ষণ, এই চারটা কাজ করে থাকে। আবার খাদ্য কী করে থাকে? খাদ্য দেহের কী করে থাকে? তাপ উৎপাদন করে থাকে, কর্মশক্তি কিন্তু বাড়ায়। আবার খাদ্য কী করে থাকে? রোগ প্রতিরোধ করে থাকে, দেহকে সুস্থ রাখে, দেহকে সবল রাখে, তারপর কর্মক্ষম রাখে। তার মানে কি, সব কথার মূল আমাদের দেহটাকে বৃদ্ধি বলো, রোগ প্রতিরোধ বলো, শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন করা। যেমন তুমি দেখবা, তুমি শরীরে হাত দিয়ে দেখো বা অন্য আরেকজনের শরীরে হাত দিয়ে দেখো, দেখবা তুমি তাপ অনুভব করবা, বুঝা ওর গায়ে জ্বর আসছে। তার মানে কি, আমাদের শরীরের ভিতরে তাপও থাকে, তাপ উৎপাদন, এই যে বলা যায় দেখো, তাপ উৎপাদন করে থাকে। এবার তুমি চিন্তা করো, আমাদের এই যে ক্ষয়পূরণ, যেমন আমার দ্বারা এখান থেকে কাইটে গেল, তো এটা 2 দিন পর দেখবা এটা আস্তে 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 কিন্তু একটা পর্যায়ে 1 সপ্তাহ পর দেখবা একেবারে মিশ হয়ে গেছে। তার মানে কি, এটা ক্ষয়পূরণ কিন্তু করে থাকে। আমাদের দেহটাকে রক্ষণাবেক্ষণ অবশ্যই কিন্তু করে থাকে। তারপর আমাদের দেহ গঠনটা, তুমি বললাম না তুমি ছোটবেলায় এতটুকু ছিলা, এখন তাল গাছের মতো হইছো কেমনে? খাবার গ্রহণ করার মাধ্যমে। তাহলে তোমার দেহের গঠন গঠিত হয়, তুমি বড় হইছো, বৃদ্ধি সাধন, তোমার দেহের কিন্তু ক্ষয়পূরণ করে থাকে সব কিছু। এটা এক কথায় এক বাক্যে খাদ্য। তার মানে তোমরা যে বলো যে ও জম্মের খাওয়া খায়, তার ও যে খায়, দেখবা যাদের আসলে মুখ চলে বা যারা মোটামুটি খাইতে পারে, দেখবা তাদের আসলে রোগ ওরকম আহামরি তাদের রোগে কিন্তু অ্যাটাক করতে পারে না। কেন জানো? কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এটা মেইনলি খাবারের উপর ডিপেন্ড করে, বুঝছো? আবার দেখবা যারা ভালোভাবে খাইতে পারে ওদের শরীরটাও ভালো থাকে। কিন্তু যারা আমরা আছি একবেলা খাই আর একবেলা খাইতে মন চায় না বা ইচ্ছা করে না, তাদের দেখা যায় 2 দিন পর রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তাহলে এই রোগ সেই রোগ, এটা সেটা। তো মূল কথা হয়েছে তোমার খাবার। যারা পারফেক্টলি 3 বেলা খাবারটা খাইতে পারে বা ঠিক আছে আলহামদুলিল্লাহ মুখ চলতেছে বা খাইতে পারে, তাহলে তাদের কিন্তু রোগে ওরকম ভালোভাবে অ্যাটাক করতে পারে না। তো মাথায় রাখবা যে এই জিনিসটা, যে ভাইয়া রোগ যদি তুমি প্রতিরোধ করতে চাও তাহলে তোমার কিন্তু খাবারটা ভালোভাবে খেতে হবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? তোমাকে আমি বুঝাইতে পারছি? বলো ভাইয়া, তোমাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এতটুকু গেল। দেখি আমরা এখন এমসিকিউ দেখি। আমি তোমাকে বই দিয়ে বুঝাই দিলাম, কেন বই দিয়ে দাগাই দিছি, বুঝাই দিছি, এগুলো এমসিকিউতে থাকবে, এর বাইরে থাকবে না। দেখো, প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে থাকে বলতে পারো? প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে থাকে? আচ্ছা, এটা তো দেওয়া হয় না। প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে থাকে বলো? আচ্ছা, এটা তো আমি পড়াই নাই। প্রাণীরা মেইনলি সরকার আনসার হবে, এটা আমি পড়াই না। দাঁড়াও, তাহলে আমরা নিচে আরও যাই না, নিচে আমাদের যেতে হবে। ওয়েট, খাদ্যের উপাদানটা দেখো, খাদ্যের উপাদান 6টা। এখন আমরা মেইন বিষয়ে আসি ভাইয়া। খাদ্যের উপাদান কিন্তু ভাইয়া 6টি। কয়টি? 6টি। কি কি? শর্করা আছে, আমিষ আছে, কি আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি।
মনে আছে? আর ছোটবেলায় পড়ছো, 8-এ পড়ে আসছো, 7-এ পড়ছো, তো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি পড়ছো না? তাহলে খাদ্যের উপাদান কয়টা? 6টা। এছাড়াও খাদ্যের আরো একটা উপাদান হচ্ছে কিন্তু আঁশ। তাহলে খাদ্যের আর একটা উপাদান কি? আঁশ। খেয়াল করো, খাদ্যের উপাদানগুলোর মধ্যে স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। এখানে আমি একটা প্রশ্ন করতে পারি যে ভাইয়া তুমি শিখছো যে খাদ্যের উপাদান 6টা, এর ভিতরে কারা কারা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়? তাহলে এর ভিতরে কিন্তু আমি বলতে পারি স্নেহ এবং শর্করা। স্নেহ এবং শর্করা, এটা দেখো, স্নেহ এবং শর্করা, এদের কাজ হচ্ছে কিন্তু শক্তি উৎপাদন করা। লিখে রাখতে পারো, শক্তি উৎপাদন, ওরা কিন্তু শক্তি উৎপাদনের কাজে কিন্তু ব্যবহৃত হয়, শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এটাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয়, এই আমিষযুক্ত খাদ্যকে বলা হয় কিন্তু দেহ গঠনের খাদ্য। এই আমিষটাকে আমরা বলতে পারি কি? দেহ গঠনের খাদ্য। আমিষটাকে বলতে পারি কি? দেহ গঠনের খাদ্য, দেহ গঠন করে। এর বাইরে এসব উপাদানে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ দেহ সংরক্ষণ করে থাকে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ আছে দেহ সংরক্ষক খাদ্য উপাদান, দেহ সংরক্ষক খাদ্য উপাদান, যেগুলো দেহের অন্যান্য কাজে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এই আমিষ, এই যে তোমার হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি, আর একটা আছে কিন্তু আঁশ। তো এগুলোর কাজ হচ্ছে কি? এগুলোকে আমরা বলতে পারি দেহ সংরক্ষক, বা তোমার অন্যান্য যত কাজ আছে এগুলা কিন্তু তোমার করে থাকে। ক্লিয়ার? আমার কথা বুঝছো? তাহলে এইখানে যে কোশ্চেনটা কিন্তু করছে, প্রাণীরা খাদ্যের কোনটি গ্রহণ করে থাকে? আচ্ছা, এটা মনে হয় এখন পর্যন্ত আসছি নাই, আমরা একটু নিচে যাই। পরে দেখো, খাদ্যের উপাদান মেইনলি আমরা জানি খাদ্যের উপাদান 6টা, আর একটা আছে এক্সট্রা আঁশ। তো তোমাদের এই বইয়ে খাদ্যের উপাদানকে ভাইয়া 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মুখ্য উপাদান, এই যে দেখো মুখ্য উপাদান, আর একটা হচ্ছে কিন্তু সহায়ক উপাদান। মুখ্য উপাদান এবং আরেকটা হচ্ছে কি ভাইয়া বলো তো? হ্যাঁ, একজনে লাগছে কি আজকে খাইতে পারি না বলে চিকনা হয়ে আছি, রাইট? কথা তো বাস্তবই, খাও না কেন? তুমি দেখছো, তুমি এই খাবার নিয়ে কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি, দেখছো কতটা ইম্পর্টেন্ট। তো খাদ্যের উপাদান 2টা, মুখ্য উপাদান আর একটা সহায়ক উপাদান। মুখ্য উপাদানের ভিতরে আর শর্করা, আমিষ, স্নেহ পড়ছে। তার মানে এই 3টা সবচেয়ে বেশি মানে মেইন, আর এগুলোও মেইন। তোমার হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ। আচ্ছা, তারপর আছে কিন্তু দেখো নেক্সট শর্করা বা কার্বোহাইড্রেট। এখন আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে জানবো যে শর্করা মেইনলি কি কাজ করে। আমি শর্টকাটই পড়াবো। দেখো, শর্করা জিনিসটা কি করে? শর্করা হচ্ছে কিন্তু মানুষের প্রধান খাদ্য। মানুষের প্রধান খাদ্য, প্রশ্ন আসবে মানুষের প্রধান খাদ্য কি? মানুষের প্রধান খাদ্য কি? শর্করা। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে এই শর্করা কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টা জিনিস নিয়ে কিন্তু তোমার শর্করা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা শর্করা তৈরি হয়, শর্করা তৈরি হয়ে থাকে। শর্করা বর্ণহীন, বর্ণহীন মানে কি? কোনো কালার নাই। শর্করা বর্ণহীন, গন্ধহীন, কোনো ঘ্রাণ নাই, এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত এবং হালকা মিষ্টি হয়ে থাকে। কোনো কালার নাই, কোনো ঘ্রাণ নাই, হালকা মিষ্টি স্বাদযুক্ত। শর্করা আমাদের শরীরে কি করে থাকে? কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং তাপ শক্তি উৎপাদন করে থাকে। এটাই মেন। শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে থাকে। বেশ কয়েক ধরনের শর্করার আরেকটা নাম আছে কার্বোহাইড্রেট। শর্করা এটা বাংলা, এটার ইংরেজি হয়েছে কিন্তু তোমার, আমি বলতে পারি কার্বোহাইড্রেট। শর্করা আরেকটা নাম হয়েছে কিন্তু কার্বোহাইড্রেট। বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে, এদের উৎস ভিন্ন। যেমন তুমি দেখো, আমি তোমাকে বলি উদ্ভিজ উৎস মানে শর্করা দিচ্ছে এখানে, আবার প্রাণীজ উৎস, আমি শর্করা নিয়ে কিন্তু পড়াইতেছি। তাহলে শর্করার ভিতরে তুমি দেখবা উদ্ভিজ মানে কি? যেটা উদ্ভিদ, গাছপালা। আর প্রাণী মানে কি? যাদের কিন্তু আসলে প্রাণ আছে। তো উদ্ভিদ উৎসের ভিতরে কি আছে? শ্বেতসার বা স্টার্চ, গ্লুকোজ, তারপর হচ্ছে ফ্রুকটোজ, সুক্রোজ, সেলুলোজ। এখন এগুলো তোমার কিন্তু পড়তে হবে। তুমি চিন্তা করো, শ্বেতসার বা স্টার্চের ভিতরে কি আছে? ধান, গম, ভুট্টা, এই যে ধান, গম, ভুট্টা এগুলা বা অন্যান্য দানা, এগুলো কিন্তু স্টার্চের উপাদান, এগুলো কিন্তু স্টার্চ বা শ্বেতসারের উপাদান। এছাড়া আলু আছে, রাঙা আলু, কচুতেও কিন্তু এই শ্বেতসার বা স্টার্চ কিন্তু পাওয়া যায়। তাহলে তুমি চিন্তা করতে পারো, আমরা যে ধান থেকে যে ভাতটা খাই, এই ভাত কি তাহলে শর্করা জাতীয় কিন্তু খাবার। উদ্ভিদ কেন বললো? কারণ এই যে ধান, এটা কি আমরা তৈরি করতে পারি না? এটা গাছ টাইপের হয় না? এটা উদ্ভিদ না? উদ্ভিদ। সেই জন্য ধান, গম, ভুট্টা, অন্যান্য যে যত শস্য দানা, এগুলো কিন্তু স্টার্চের বা তোমার হচ্ছে শ্বেতসারের প্রধান উৎস। এর ভিতরে আলু আছে, রাঙা আলু আছে, কচু আছে। তো এগুলোর ভিতরে শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। গ্লুকোজ, এটা চিনির তুলনায় একটু কম মিষ্টি। গ্লুকোজ আছে না, গ্লুকোজ। এই শর্করাটি কিন্তু
আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে কিন্তু পাওয়া যায়। তুমি আঙুরে পাবা, আপেলে পাবা, গাজরে পাবা, খেজুরে পাবা। আঙুর, আপেল, গাজর, খেজুর এগুলোতে কিন্তু ভাই তুমি পাবা। ওকে, আচ্ছা। ফ্রুকটোজ মানে কি? যেমন আম, পেঁপে, আম আছে, পেঁপে আছে, কলা আছে, কমলা লেবু, এগুলো মিষ্টি ফলে। আবার ফুলের মধুতে ফ্রুকটোজ তুমি পাবা, ফুলের মধুতে। সুক্রোজ মানে কি? আখের রস আছে না, চিনি আছে, গুড় আছে, মিষ্টি আছে, তো এগুলোতে তুমি সুক্রোজ পাবা। সেলুলোজ মানে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, এগুলো একটু ভাইয়া তুমি পড়বা। তুমি তুমি বলবা ভাইয়া এগুলো কেমনে মনে রাখবো? তুমি নর্মালি ভাইয়া তোমার ব্রেন দিয়ে চিন্তা করবা। তুমি এই জিনিসটা খালি মাথায় রাখবা যে ভাইয়া এই যে সরকারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে বিভিন্ন ধরনের সরকার আছে, তার ভিতরে আমরা দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণীজ। উদ্ভিদের ভিতরে কিন্তু শ্বেতসার বা স্টার আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, সেলুলোজ আছে। এই কটার নাম, এইটা 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 এইটা, এই নামগুলো তুমি মনে রাখবা, এনাফ, তাইলে কিন্তু হইবে। ক্লিয়ার? ওকে। প্রাণীজ উৎসের ভিতরে কি আছে? প্রাণীর ভিতরে কি আছে? গরু, ছাগল এগুলো আছে না। যেমন ল্যাকটোজ বা দুধের যে শর্করা, যেটাকে আমরা ল্যাকটোজ বলতে পারি বা দুধ শর্করা, যেমন গরু, ছাগল বা অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা কিন্তু পাওয়া যায়। আবার গ্লাইকোজেন আছে, গ্লাইকোজেন যেমন পশু ও পাখি জাতীয়, যেমন মুরগি, কবুতর, এইসব প্রাণীর যে যকৃত আছে না, মুরগি বলো, তারপর হচ্ছে কিন্তু ওই যে কবুতর আছে না, এটার যে যে আমরা বলি না যে বাচ্চাকে কলিজা খাওয়াইতে হবে, তাই যকৃত এবং মাংসে তোমার হচ্ছে কিন্তু এই শর্করা কিন্তু থাকে, শর্করা থাকে। বুঝছো? এই তো শেষ। শর্করার উৎসের ভিতরে উদ্ভিদ উৎস, প্রাণীজ উৎস, দুইটা ক্যাটাগরি, আর কিছু না, বাস। তারপর তুমি চিন্তা করো পুষ্টিগত গুরুত্ব। আমরা যদি শর্করা খাইলে কি কি হবে দেখো। আমাদের শরীরে পুষ্টিতে শর্করার অনেক ভূমিকা আছে। পুষ্টিগত গুরুত্ব, আমাদের শরীরে পুষ্টিতে শর্করার কিন্তু বড় ভূমিকা আছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায়, এটা আমরা আগেই পড়ছি। কর্মক্ষমতা বাড়ায় এবং আর কি তাপশক্তি উৎপাদন করে। কর্মক্ষমতা বাড়ায় এক, দ্বিতীয়ত তাপশক্তি উৎপাদন করে থাকে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। তুমি আমাদের দেহে বিপাকীয় একটা কাজ আছে, এটা সামনে আমি তোমাদেরকে দেখাবো। তো বিপাকীয় কাজের জন্য আমাদের একটা শক্তি লাগে। এই শক্তিটা আমরা পাই ভাত খাইয়া, এই শক্তিটা কিন্তু আমরা পাই গরুর দুধ খেয়া, এই শক্তিটা পাই আমরা যকৃৎ, আমরা কলিজা, এগুলা কিন্তু খেয়ে। এই শক্তি, এই জিনিসগুলো কিন্তু আমরা যে শক্তি প্রয়োজন সেটা কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় কিন্তু খাদ্য। এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মানে কি? ওই যে তুমি যে পড়ছো না, যা আম আছে, তারপর দুধ আছে, তারপর হচ্ছে কিন্তু এখানে ধান, গম, ভুট্টা, তো এইগুলো যখন, এই খাবারগুলো যখন আমরা খাই, এই খাবারগুলোকে জারণ করে আমাদের পাকস্থলীতে গেলে এটা জারিত হয়। তো জারণের ফলে কিন্তু এই বিপাকীয় কাজের জন্য যে শক্তিটা লাগবে সেটা উৎপন্ন হয়। বুঝাইতে পারলাম আমি? গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে থাকে। কে ভাইয়া? গ্লাইকোজেন প্রাণীদেহে মানে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে থাকে। সেলুলোজ একটি কিন্তু অপাচ্য প্রকৃতির শর্করা, এটি আঁশযুক্ত খাদ্য। সেলুলোজ আছে, এটা একটু মাথায় রাখবে, এটা একটা অপাচ্য প্রকৃতির শর্করা এবং এটা আঁশযুক্ত খাদ্য। এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে থাকে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে থাকে। এছাড়াও খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো, যদি তোমার খাবারের ভিতরে প্রোটিন বা ফ্যাটের অভাব হয় তাহলে শর্করা থেকে তুমি এগুলো পাবা। তারপর তুমি দেখো ভাইয়া, শর্করার অভাবজনিত রোগ থেকে রক্ষা করতে পেতে আমাদের প্রতিদিন শর্করা জাতীয় কিন্তু খাবার খেতে হবে। খাদ্যে শর্করা পরিমাণ আবার অনেক কিছু কিন্তু বলছে, এটা তুমি পড়তে পারো। আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, এই যে দেখো, আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। এই যে বলছি না, সেটা কিন্তু আমাদের এই যে শ্বাসনালী হইয়া ফুসফুসে যায়, তারপর ব্লাডের সাথে মিশে রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরে কোষে কোষে পৌঁছে দেয়, ওই রক্তের সাথে মিশা তারপর সারা দেহে যায় হৃৎপিণ্ডের মাধ্যমে, সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত করে। এই শক্তির জন্য আমাদের এই যে তোমার এই শর্করা জাতীয় খাবারের প্রয়োজন আছে, এই কথা কিন্তু বলছে। তারপর তুমি দেখো খাদ্যের মধ্যে নিহিত, খেয়াল করো, খাবারের মধ্যে কিন্তু শক্তি আছে। আমরা যে খাবারটা খাই এমনি খাই না, কারণ ওর মধ্যে শক্তি আছে, ওই শক্তিটা আমরা পাই। তো এই খাদ্যের ভিতরে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। তুমি খাবারের ভিতরে যে শক্তিটা আছে এই জিনিসটাকে তুমি ভাইয়া মাপতে পারো। কিভাবে মাপতে পারো? এটা খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসাবে তুমি কিন্তু ভাইয়া মাপতে পারো। ক্যালোরি হচ্ছে কি? শক্তির একটা একক। ক্যালোরি কি ভাইয়া? শক্তির একক। ক্যালোরি কি? শক্তির একক। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। 1 গ্রাম খাদ্য জারণ, 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় 1 গ্রাম খাদ্য জারণের পরে, বিষয়টা বোঝাইতে পারি না। যেমন ধরো সাপোজ তুমি শর্করা যেহেতু কিন্তু খাবারটা খাইলা,
তো ধরো 1 গ্রাম ওই খাবারটা কিন্তু জারিত হয়, তো জারণের ফলে যেই পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে এটাকে আমরা বলতে পারি খাদ্যের ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। বিষয়টা সিম্পল। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1000 ক্যালোরিতে কি হয়? 1 কিলো ক্যালোরি বা 1 খাদ্য ক্যালোরি কিন্তু আমরা বলতে পারি। খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয় উদাহরণ দেওয়ার জন্য। যেমন শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় শর্করা এবং প্রোটিনের ক্যালোরি কত জানো? এটা হচ্ছে কিন্তু 4 কিলো ক্যালোরি। এটা কিন্তু 4 কিলো ক্যালোরি পার গ্রাম। পার গ্রাম, এই যে এটা কিন্তু এই দাগটা দ্বারা বোঝায় পার গ্রাম মানে কি? প্রতি গ্রামে। স্নেহ জাতীয় কিন্তু খাদ্য অর্থাৎ ফ্যাট, এই স্নেহ জাতীয় কিন্তু খাদ্য অর্থাৎ তোমার ফ্যাটের জন্য ক্যালোরি সবচেয়ে কিন্তু বেশি, এর পরিমাণ হচ্ছে কিন্তু 9 কিলো ক্যালোরি। একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জানানো হলে কতখানি শক্তি বের হবে সেটা। একজন এখানে সবচেয়ে মেইন যেটা, একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় 2500-2500 কিলো ক্যালোরি এবং একজন নারীর 2000 কিলো ক্যালোরি সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। বুঝছো? তাহলে খাবার খাইলেই হবে না যে বাইরে যাইয়ে তোমার ঝালমুড়ি খাবা, ফুচকা খাবা, ওগুলো খাইলে হবে না। ওগুলো খাইতে তো নিষেধ করছে আরো, বুঝছো না? যেটা খাইলে উপকারে আসে। তো আশা করছি তোমরা বুঝছো। এখন তুমি দেখো কিভাবে কি হয়। তুমি খেয়াল করো, প্রাণীর খাদ্যে সবচেয়ে কোনটি গ্রহণ করে? শর্করা, কারণ শর্করা সবচেয়ে বেশি উপকারী শর্করাটা। আচ্ছা, খাদ্যের উপাদান ভাইয়া কয়টা? দিনাজপুর বোর্ড 25-এ আসছে, 16-তে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। আমরা জানি টোটাল হয়েছে কিন্তু ভাইয়া 6টা। খাদ্যের উপাদান কয়টা ভাইয়া? টোটাল কিন্তু 6টা। খাদ্যের উপাদান এখানে কয়টা? 6টা। ক্লিয়ার? তারপর কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? যেমন চিনি আছে, ডাইল আছে, ডিম আছে, পনির আছে। এখন তুমি বলবা যে ভাইয়া পনির জিনিসটা কেন আসলো? পনির কি? পনির হচ্ছে কিন্তু স্নেহ জাতীয় পদার্থ যেটা কিন্তু শক্তি উৎপাদন কিন্তু করে থাকে। তো এই জন্য কিন্তু তোমার পনির আসছে। তুমি লাইনটা পড়ো, ওই ভিতরে কিন্তু তো পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা। বুঝছো? এখন তুমি বলবা যে ভাইয়া যে চিনি তো শর্করা জাতীয় খাবার, কিন্তু হ্যাঁ চিনিটা শর্করা জাতীয় কিন্তু খাবার, কিন্তু এটা কিন্তু স্নেহ জাতীয় খাবারের চেয়ে চিনির থেকে শক্তি কম। স্নেহ জাতীয় খাবারের ভিতরে পনির আছে, যে পনির কিন্তু প্রচুর পরিমাণে চিনির চাইতেও পনিরে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করে থাকে। কোনটি খাদ্যের মুখ্য উপাদান? বলো, কোনটি খাদ্যের মুখ্য উপাদান? কে বলতে পারবা? বলো, মুখ্য উপাদান কোনটা? এমনিতে শক্তি উৎপাদন করে থাকে কিন্তু শর্করা, বাট মুখ্য উপাদান হচ্ছে কিন্তু তোমার আমিষ। তো আমরা এখানে যতটুকু পড়ছি এগুলো আমাদের জানার জন্য, এগুলো থেকে বেশি আমরি এমসিকিউ কিন্তু তোমার আসে নাই। ওকে, এখন আমাদের কিন্তু জানতে হবে আমিষ সম্পর্কে। আমিষ কি এটা সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, এটা আমাদের মেইনলি সবগুলো মিক্স সম্ভবত। কোনটি খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে কিন্তু তোমার আমিষ। তুমি খেয়াল করো, কোনটি খাদ্যের সহায়ক উপাদান কোনটা? খাদ্যের যেটা সহায়ক উপাদান তোমাদের ওখানে কিন্তু আমি পড়াইছি কোনটা সহায়ক উপাদান। তোমরা জানো যে খাদ্যের উপাদানকে 2 ভাগে ভাগ করা যায়। এই কথা কয় না, এই যে খাদ্য, যে আমরা জানি কি এটা আসছে থেকে, যে খাদ্যের উপাদান এইমাত্র তোমাদের পড়াইছি যে খাদ্যের উপাদানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি মুখ্য, আমি বলতে পারি না, মুখ্য উপাদান, আর একটা হচ্ছে সহায়ক উপাদান। কি পড়ছো না? পড়ছো কি পড়ো না? সেই জিনিসটাই তো আমাদের এখানে কোশ্চেন করছে। দেখো, মুখ্য উপাদানের ভিতরে আছে কি? আমিষ, শর্করা, স্নেহ, এগুলা। তো কোনটি মুখ্য উপাদান? ওই আমিষ, শেষ। আর সহায়ক উপাদানের ভিতরে আছে কি? পানি আছে, তারপরে অন্যান্য যেগুলো আছে। তারপর হচ্ছে কোনটি খাদ্যের সহায়ক উপাদান? এই দেখো, আমিষ, শর্করা, স্নেহ, এটা কিন্তু তোমার মুখ্য, এই 3টা কিন্তু মুখ্য উপাদান। তাহলে বাকি থেকে পানি হচ্ছে কিন্তু তোমার সহায়ক উপাদান। আবার তুমি এখানে দেখো, এই যে এই পানি বলো, ভিটামিন বলো, খনিজ লবণ, এগুলো হচ্ছে কিন্তু তোমার সহায়ক উপাদান। বুঝছো? এটাই আনসার, শেষ। মানুষের প্রধান খাদ্য কোনটি? বলো, মানুষের প্রধান খাদ্য কোনটি? এটা কি টাইপ 1-এ দিছে? এটা তো টাইপ 1 হইবে না, এটা তো টাইপ 2-তে হবে। মানুষের 2 হইবে ভাইয়া, 2। টাইপ 2, টাইপ 1 শেষ আমাদের। টাইপ 1 এখানেই কিন্তু আমাদের শেষ। টাইপ 1টা কিন্তু আমরা খাদ্য পুষ্টি নিয়ে কিন্তু আলোচনা করছি। এখন আমরা টাইপ 2, যেটা আমরা কিন্তু শর্করা নিয়ে আলোচনা করব। শর্করা বা কার্বোহাইড্রেট যতটুকু আমরা পড়ছি ততটুকু এখন আমরা কিন্তু আলোচনা করব। ওকে, অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া এটা কি 0 to হিরো ব্যাচের ক্লাস? ভাইয়া এটা ভুলে
ভুলবশত কিন্তু এই টাইটেলটা কিন্তু দেওয়া হয়েছে। তো এটা মেইনলি তোমাদের এই ক্লাস, তোমাদের জন্য কিন্তু সাজানো হয়েছে, কিন্তু ওই যে পরবর্তী ব্যাচদের জন্য ওরা মনে করছে এই জন্য 27 দিচ্ছে, এটা মেইনলি তোমাদের, বুঝছো? শর্করা বা কার্বোহাইড্রেট, তুমি এটা খেয়াল করো যে মানুষের প্রধান খাদ্য কোনটি বলো? মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। মানুষের মেইন বা প্রধান খাদ্য হচ্ছে শর্করা। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আমরা কিন্তু জানি শর্করা কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে কিন্তু গঠিত। কোনটা ভাইয়া? শর্করা। আমরা এইমাত্র কিন্তু পড়ে আসছি। প্রাণীদের শর্করা কোনটি তৈরি করে থাকে ভাইয়া? কোনটি তৈরি করে থাকে? এনজাইম, ফ্রুক্টোজ, তাপ। তাপ উৎপন্ন করে থাকে। তাপ উৎপন্ন করে থাকে না অন্য কিছু ভাইয়া? তাপ উৎপন্ন করে থাকে। কি উৎপন্ন করে? তাপ। তুমি লাইন বাই লাইন শর্করা থেকে যে স্টার্ট করছো তুমি, আমি তো বলছিলাম যে এটা থেকে কোশ্চেন নাই, এটা ভুল। এগুলো দিয়েই কোশ্চেন করছে। আমি শুরুর দিকে যাই যেখান দিয়ে কিন্তু আমরা স্টার্ট করছি। হ্যাঁ, এই যে, তো এইটা দিয়া এই যে মানুষের প্রধান খাদ্য শর্করা, এই একটা এমসিকিউ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে আমরা কি তৈরি হয়? শর্করা। এই একটা কিন্তু এমসিকিউ আমরা কিন্তু অলরেডি কিন্তু পাইলাম। ওকে, তারপর দেখো যে প্রাণীদের শর্করা কোনটি তৈরি করে থাকে? তাপ। তাপ উৎপাদন করে থাকে। এবার দেখো কোনটি স্টার্চের প্রধান উৎস? স্টার্চ। তো তুমি চিন্তা করো স্টার্চ কই? স্টার্চ বা যেটার একটা নাম হচ্ছে কিন্তু শ্বেতসার। ধান, গম, ভুট্টা বা এছাড়া আলু আছে বা এগুলো আছে। তাহলে ধান, গম, ভুট্টা কোনটা আসবে? ধান, এই ধান আসবে। কোনটিতে স্টার্চ পাওয়া যায়? ধান, গম, ভুট্টা। এটা দেখো ভুট্টা, সিলেট বোর্ডে আসছে। নিচের কোনটিতে গ্লুকোজ বিদ্যমান? এইমাত্র তুমি পড়ছো ভাইয়া, এইমাত্র তুমি পড়ছো, তোমাকে আমি পড়াইছি গ্লুকোজ। যেমন চিনির তুলনায় কম মিষ্টি। যেমন আমি চিনি তুলনায়, এটি চিনির তুলনায় কম মিষ্টি। চিনি না কিন্তু, চিনি কিন্তু গ্লুকোজ না। আঙুর, আপেল, গাজর, খেজুর। আঙুর, আপেল, গাজর, খেজুর। এখন কোনটা আসবে? এই আঙুর আসছে। আঙুর আমাদের আনসার। কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? আঙুর, গাজর, আপেল, খেজুর। এই যে খেজুর, রাজশাহী বোর্ডে আসছে। কমলা লেবুতে কোনটি পাওয়া যায় বলো? কমলা লেবু কিন্তু জিনিসটা কিন্তু আমরা পড়ছি সুক্রোজে, যেমন আখের রস, তারপর হচ্ছে কিন্তু চিনি, গুড়, মিশ্রি। অ্যান্সার দাও ভাইয়া। তো তোমার এখানে কিন্তু ফ্রুকটুজ আছে, সরি ফ্রুকটুজ, এই যে আম, পেঁপে, কলা, কমলা লেবু, এগুলো থেকে ফ্রুকটুজ। আম, পেঁপে, কলা, কমলা লেবু মুখস্থ করো। আম, পেঁপে, কলা, কমলা লেবু। তার কমলা লেবুতে থাকে হচ্ছে কিন্তু ফ্রুকটুজ। রাজশাহী বোর্ড 25 আসছে। ফাইন। মধুতে নিচের কোনটি থাকে? মধুতে, মধুতে কোনটা থাকে? এইমাত্র তুমি কিন্তু পড়ছো যে মধুতে তুমি কোনটা পাবা ভাইয়া বলো তো, বলো। যেমন ফুলের মধুতে ফ্রুকটোজ থাকে, ওই যে দেখো ফুলের মধুতে ফ্রুকটোজ থাকে, ফুলের মধুতে ফ্রুকটোজ থাকে। অর্থাৎ যা পড়াই গেছি সেগুলোই দেখো কতগুলো পড়ে আসছে। পরে দেখো সরিষা ফুলের মধুতে কোনটি থাকে? ফ্রুকটোজ থাকে ভাইয়া। কি থাকে? ফ্রুকটোজ থাকে। এইমাত্র তোমাকে আমি পড়াইছি ফ্রুকটোজ থাকে। আচ্ছা, এবার দেখো পরেরটা, পরেরটা দেখো কলায় কোনটি থাকে? কলায়, কলায় কোনটা থাকে? এই যে আম, পেঁপে, কলা, কমলা লেবু, তারপর হচ্ছে কিন্তু মধু, এগুলো হচ্ছে কিন্তু ফ্রুকটোজ, ফ্রুকটোজ থাকে। তারপরে দেখো সুক্রোজের উচ্চ নিচের কোনটি? সুক্রোজের উচ্চ নিচের কোনটি? তো ফ্রুকটোজ গেল, সুক্রোজ। আখের রস, চিনি, গুড়, মিশ্রি। আখের রস, চিনি, গুড়, মিশ্রি। আখের রস, চিনি, গুড়, মিশ্রি। আর কোনটা আসছে? আখ আসছে। আখ, আখ আমাদের আনসার হবে। তারপর দেখো গুড়, গুড় হচ্ছে কিন্তু সুক্রোজ, এটা কিন্তু সুক্রোজ। আখের রস, চিনি, গুড়, মিশ্রি, এগুলো কিন্তু সুক্রোজ। কোনটিতে আখের রস? সুক্রোজ, সুক্রোজ। তারপর দেখো কোনটিতে সেলুলোজ থাকে? তো সেলুলোজ তো আমি পড়াইলাম যে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল। বেল, আম, কলা, আবার শাকসবজি আছে। বেল, আম, কলা, এই যে এখানে যে শাকসবজি আছে, শাকসবজি আমাদের আনসার, যেটা কিন্তু সেলুলোজ থাকে। কোনটি সেলুলোজ থাকে? বেল, আম, কলা, আখের রস। আখের রসে কি তুমি কি সেলুলোজ পাবা? এই ভাইয়া বলো। না, আখের রসে তো তুমি পাবা না, না আখের রসে পাবা না। শুকনো ফল আছে, শুকনো ফলে তুমি পাইতে পারো। তারপর তরমুজে কোনটা থাকে? এইমাত্র পড়ছো তুমি, সেলুলোজ। ঠিক আছে। তারপর গ্লাইকোজেন কি? এই গ্লাইকোজেনটা আসলে কি তুমি চিন্তা করো, এটা উদ্ভিজ্জ। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে প্রাণীজ উৎসের ভিতরে আছে দুইটা, একটা হচ্ছে কিন্তু ল্যাকটোজ বা দুধ শর্করা, আর একটা হচ্ছে কিন্তু গ্লাইকোজেন। তাহলে এটা একটা প্রাণীজ উৎস। এই যে দেখো, এটা একটা উদ্ভিজ্জ শর্করা না প্রাণীজ শর্করা? প্রাণীজ শর্করা, প্রোটিন না, এটা একটা শর্করা। এটা একটা কি? শর্করা। ওকে, নেক্সট আসি। পশু ও পাখি জাতীয় প্রাণীতে কোন শর্করা কিন্তু উপস্থিত থাকে? কোন শর্করা উপস্থিত থাকে পশু ও পাখি জাতীয় প্রাণীতে? গ্লাইকোজেন থাকে। যেমন এইখানে তুমি দেখো যে গ্লাইকোজেন আছে পশু ও পাখি জাতীয়, তাহলে গ্লাইকোজেন আছে, গ্লাইকোজেন।
তো গ্লাইকোজেন। তারপরে দেখো পরেরটা, কোন জাতীয় খাদ্য কিন্তু আঁশযুক্ত? সেলুলোজটা না, স্টার্চ হবে, কোনটা হবে ভাই বলো তো? কোন জাতীয় কিন্তু খাদ্য আঁশযুক্ত? বলতে পারো? সেলুলোজ হবে, এটা সেলুলোজ হবে, সেলুলোজ। সেলুলোজ কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে? সেলুলোজটা কিন্তু দূর করে। আমরা এটা পড়ছি, আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এখানে কিন্তু আমরা পড়ছি, এখানে এই যে সেলুলোজ কিন্তু একটা আঁশযুক্ত কিন্তু খাবার। তারপর এটা কিন্তু তোমার কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে থাকে, এই যে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। তো এটা মাথায় রাখতে হবে, বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখো যা পড়ছো, যা পড়াইছি সেগুলাই কিন্তু এখানে কমন। তারপর দেখো পরেরটা বলছে কি, অতিরিক্ত শর্করা দেহে কিরকম মানে কি রূপে জমা হয়? মানে যেটা অতিরিক্ত শর্করা ওটা কি রূপে জমা হয়? এটা কিন্তু একটা ভুঁড়ি টাইপের মেদ রূপে, যেটাকে আমরা বলতে পারি, একটু পর্ব ওইখানে আছে, মেদ রূপে জমা হয়। খাদ্যের তাপশক্তি মাপার এককে আমরা কি বলতে পারি ভাইয়া বলো তো? এটাকে আমরা কি বলতে পারি? খাদ্যের তাপশক্তি যেটা মাপা, এটা হচ্ছে ক্যালোরি। ময়মনসিংহ বোর্ড 24 আসছে ক্যালোরি। 1 কিলো ক্যালোরি সমান সমান কত? 1000 ক্যালোরি। 1000 ক্যালোরি, বুঝছো? 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি, এই যে 1000 ক্যালোরি। কিলো মানে কি? 1000 বোঝায়। প্রতি গ্রাম শর্করা জারণে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? প্রতি গ্রাম শর্করা জারণে, তোমাদের বই আছে, তোমাকে আমি দাগাইয়া দিছি, 4 কিলো ক্যালোরি। কি ভাইয়া? 4 কিলো ক্যালোরি। ফ্যাটে ক্যালোরির পরিমাণটা, ফ্যাটে থাকে তো মনে হয় 9 কিলো ক্যালোরি পার গ্রাম, 9 কিলো ক্যালোরি পার গ্রাম। ক্লিয়ার? শেষ আমাদের টাইপ 2 ডান। তারপর আসছে কিন্তু টাইপ 3। তাহলে টাইপ 2টা কোন ক্যাটাগরি? কার্বোহাইড্রেট বা শর্করা। যা পড়াইছি বই থেকে, যা দাগাই দিছি সেগুলো এমসিকিউ তো হুবাহু কমান। এবার দেখো ভাইয়া, আমিষ বা প্রোটিন। 3 নম্বর টাইপটা হয়েছে কিন্তু আমরা এখন আমিষ সম্পর্কে পড়বো। আমিষ বা প্রোটিন সম্পর্কে আমাদের পড়তে হবে, বুঝছো ভাইয়া? এইভাবে তোমার পড়তে হবে। তুমি টাইপ জিনিসটা বুঝছো, তুমি বই পড়বা সাথে সাথে এমসিকিউ, বই পড়বা সাথে সাথে এমসিকিউ, বইয়ের একটা টপিক পড়বা সাথে সাথে এমসিকিউ। এভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার কয়বার পড়া হচ্ছে? আমি তোমাকে একটু সিম্পলি বুঝাই। তোমার ব্রেইন আছে, আল্লাহ তাআলা তোমাকে ব্রেইন দিছে। তুমি চিন্তা করো যে ভাইয়া, রিফাত ভাইয়া এখন তোমাকে পড়াচ্ছে এবং বলতেছে বইটা দাগাও এবং মনে মনে পড়ো, বলছি না আমি? তার মানে তুমি বই পড়লা, যতটুকু পড়লা, যেমন তুমি সরকারটা পড়লা, যতটুকুই তুমি পড়ছো, অথবা কঠিন লাগছে, সাথে সাথে তোমার এমসিকিউ সলভ হয়ে গেছে। এইভাবে এভাবে তুমি আমার কাছ থেকে একবার পড়লা, সেকেন্ড টাইম তুমি এভাবে পড়বা না, ওই যে বই টপিক পড়বা সাথে সাথে এমসিকিউ, তাহলে এই গেল দুইবার পড়লা। তৃতীয়বার যখন তুমি রিভাইজ দিবা, তোমার দ্বারা সব কিছু ইজি লাগবে। তুমি যে এখন বলতেছো ভাইয়া এই আম খেজুর এই নিয়ে কত কিছু দিছে, কোনটা কোনটা রইবে বুঝতেছি না বা মনে থাকবে না, কেমনে মুখস্থ করবো? আমি যেভাবে পড়াই আমার সাথে এখন তুমি পড়ো, ভয় পাবা না। ভয় পাইলে আর মুখস্থ হবে না। আমার সাথে একবার পড়ো, তারপর সেকেন্ড টাইম তো তুমি আবার একবার পড়বাই, অটোমেটিকলি তখন মুখস্থ হয়ে যাবে। তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ আমি এভাবেই পড়াই ভাইয়া। আমি টাইপ ভিত্তিক এমসিকিউগুলো এভাবেই পড়াই। তোমার 1 নাম্বার প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, যেটা বইয়ের লগে সম্পূর্ণ কানেক্টেড, বই ছাড়া তুমি কিচ্ছু পারবা না। তো এই জন্য বইও পড়াচ্ছি, টপিক সাথে সাথে এমসিকিউ, বই সাথে সাথে এমসিকিউ। দেখছো, এইটা হচ্ছে টাইপের খেলা। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে ভাগ ভাগ করে দিছি, যাতে করে তোমার পুরো জিনিসটা সুন্দর হয়, বুঝছো? এভাবে তোমার বিজ্ঞানটা পড়তে হবে, বিজ্ঞানটা এভাবেই ভাবে পড়তে হবে। টাইপ নাম্বার 3 আসে, আমিষ নিয়ে কিন্তু কথা বলছে। ওকে, আমিষ। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। পানি দাও।
ভাইয়া এই কদিন কি এ প্লাস পাওয়া সম্ভব? অবশ্যই ভাইয়া পাওয়া সম্ভব। ভাইয়া বিজ্ঞানে ভালো করতে হবে, অবশ্যই এ প্লাস মিস দেওয়া যাবে না। বিজ্ঞানটা ভালো করার জন্য আমি যেভাবে বলি তোমরা সেভাবে পড়ো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, দাঁড়া আমাকে একটু টাইম দাও। হ্যাঁ, এটা কি সায়েন্সের ক্লাস? এটা তো আর্টসের ক্লাস, বিজ্ঞান সাবজেক্টের ক্লাস, এটা তো সায়েন্সের না, বুঝো না? ঠিক আছে, ওকে। পরেরটাতে আসি ভাইয়া। দেখো আমরা আমিষ এবং অথবা প্রোটিন সম্পর্কে আমরা পড়বো, তবে তোমরা একটু বইটা নাও, আমরা আমিষ সম্পর্কে দেখি আমাদের বই আসলে কি লেখা আছে মেনলি। হ্যাঁ, আমরা যদি একটু দেখি আমিষ বা প্রোটিন সম্পর্কে কি লেখা আছে। হ্যাঁ, তুমি তাকাও একটু, বলছে কি এখানে দেখো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কিছু ক্ষেত্রে সালফার, এই 5টা মৌলের সমন্বয়ে আমিষ গঠিত। একটা এমসিকিউ যে আসবে যে আমিষ, বা যেটার ইংরেজিটা হয়েছে কিন্তু প্রোটিন, বাংলা হয়েছে আমিষ। যে এই যে শর্করা, শর্করা কিন্তু একটা বাংলা, ওটার ইংরেজি হচ্ছে কার্বোহাইড্রেট, এবং শর্করাটা কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। আর আমিষ, আমিষ কিন্তু বাংলা, এর ইংরেজি হচ্ছে কিন্তু প্রোটিন। তো এই প্রোটিন বা আমিষ 5টা মৌলের সমন্বয়ে গঠিত। কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যেটা কিন্তু শর্করা গঠিত, কিন্তু এর সাথে নাইট্রোজেন আর সালফার দুইটা বাড়তি, ওরা 5টা মিলে কিন্তু আমিষ গঠিত। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর অর্থাৎ সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। দিস ইজ দ্য পয়েন্ট। আমাদের শরীরে আমরা যখন আমিষ জাতীয় খাবারটা খাই, হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো সাউন্ড আছে কিনা দেখো, শরীরে অর্থাৎ আমিষ, খেয়াল করো, আমরা যখন আমিষ জাতীয় খাবারটা খাই শরীরে সেটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, বুঝছো? শরীরে আমিষ কিন্তু পরিপাক হওয়া মানে কি, ওই পাকস্থলীর ভিতরে যখন যায় তখন পরিপাক হয়। কিভাবে? যে বিভিন্ন এনজাইম বা উৎসেচক মিশ্রিত হয়, তখন শক্ত খাবারটা নরম হয়ে যায়, পড়াইছি না? তো শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, এবং মানুষের শরীরে এই পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের কিন্তু পাওয়া যায়, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া যায়। মানুষের শরীরের ভিতরে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে ভাইয়া? 20 ধরনের। কয় ধরনের? 20 ধরনের। কয় ধরনের? 20 ধরনের। সেগুলো কিন্তু আমিষ গঠনের একক। সেগুলো কি? সেগুলো হচ্ছে কিন্তু ভাইয়া আমিষ গঠনের একক। সেগুলো কি তা ভাইয়া? আমিষ গঠনের একক। তাহলে সেগুলো হচ্ছে কিন্তু আমিষ গঠনের একক। তো মানুষের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। কয় রকমের ভাইয়া? 20 ধরনের। কয় রকমের? 20 ধরনের। কয় রকমের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো সেগুলো হচ্ছে কিন্তু আমিষ গঠনের একক। আমিষ গঠনের একক। এখন কোশ্চেন থাকতে পারে আমিষ গঠনের একক কি ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। আমিষ গঠনের একক কি? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড মুখস্থ করো। এই তোমরা তোমরা শুধুমাত্র বসে বসে কমেন্ট করবে এরকমটা না, তোমাদের পড়তে হবে, মনে মনে পড়বা। উৎস দিয়ে বিবেচনা করা হলে, কি দিয়ে ভাইয়া? উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাণীজ আমিষ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। প্রাণীজ আমিষ, উদ্ভিজ্জ আমিষ, প্রাণীজ আমিষ, উদ্ভিজ্জ আমিষ, প্রাণীজ আমিষ, উদ্ভিজ্জ আমিষ। ওকে, প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায়, খেয়াল করো, প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তার হচ্ছে প্রাণীজ আমিষ। প্রাণী থেকে যে আমিষটা তুমি পাবা হচ্ছে প্রাণীজ আমিষ। প্রাণী থেকে যে আমিষটা পাবা প্রাণীজ আমিষ। মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির এগুলো কিন্তু প্রাণীজ আমিষ। প্রাণীজ আমিষের ভিতরে কি আছে? মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির এগুলো কি? প্রাণীজ আমিষ। তাহলে উৎস দিয়ে বিবেচনা করলে আমিষ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিদ। যেমন যে শর্করাও 2 ধরনের, যেমন একটা হচ্ছে উদ্ভিজ্জ আর একটা হচ্ছে প্রাণীজ, মনে আছে? ঠিক সেম ভাবে আমিষও 2 রকমের, প্রাণীজ, উদ্ভিজ, প্রাণীজ, উদ্ভিজ। তো প্রাণী থেকে যেটা পাবা সেটা হচ্ছে প্রাণীজ আমিষ। যেমন প্রাণীর ভিতরে মাছ আছে, মাংস আছে, ডিম আছে, দুধ আছে, ছানা আছে, পনির এগুলো কিন্তু প্রাণীজ আমিষ। আর উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় এটা হচ্ছে উদ্ভিজ আমিষ। যেমন ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম এগুলো হচ্ছে কিন্তু উদ্ভিজ্জ আমিষ। পরো, ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম এগুলো হচ্ছে কিন্তু উদ্ভিজ্জ আমিষের উৎস। ওকে, তো আমরা জানি আমিষের ভিতরে অ্যামাইনো অ্যাসিড আছে 20 ধরনের। এটা কিন্তু আমরা জানি যে আমিষের ভিতরে অ্যামাইনো অ্যাসিড আছে কয় রকমের? 20 ধরনের। তাহলে তুমি দেখো যে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, তুমি খেয়াল করো, 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি বলতে পারি?
অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিন্তু বলা হয়। তাহলে এভাবে কোশ্চেন আসবে যে আমিষের ভিতরে টোটাল 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, তো এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের ভিতরে মানে নয়টা অ্যামাইনো অ্যাসিডকে কি বলতে পারি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কি বলতে পারি ভাইয়া? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কি বলতে পারি ভাইয়া? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এখন এই 9টা অ্যামাইনো অ্যাসিডকে কি? লাইসিন, ট্রিপ্টোফ্যান, একটু পড়ো, লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, হিস্টিডিন, ফিনাইল অ্যালানিন, আবার থ্রিওনাইন। এখন তোমার কাছে পড়তে কষ্ট হবে, তুমি বলবা যে ভাইয়া এগুলো পারতেছি না বা পড়তে অনেক কষ্ট হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তুমি একটু কষ্ট হবে, জাস্ট এমসিকিউর জন্য তুমি একটু পড়ো। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষ করতে পারে। এগুলো ছাড়া বাকি যত অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন 20 ধরনের ভিতরে 9 ধরনের এই অ্যামাইনো অ্যাসিডগুলো, বাকি যতগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শরীরে সংশ্লেষ করতে পারে। প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য কিন্তু বেশি। প্রাণীজ প্রোটিনে কিন্তু এগুলো বেশি থাকে। আচ্ছা, তারপর আসছে কিন্তু নেক্সট উদ্ভিজ্জ খাদ্যের ভিতরে। তুমি দেখো উদ্ভিজ্জ খাদ্যের ভিতরে কি আছে? ডাল আছে, ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ, ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য সবচেয়ে বেশি এবং প্রোটিন কিন্তু পাওয়া যায়। উদ্ভিদ খাদ্যের ভিতরে ডাল, সয়াবিন, মটরশুঁটি এবং ভুট্টা, এর ভিতরে পুষ্টি মূল্য সবচেয়ে বেশি, ঠিক আছে? এবং এমন প্রোটিন কিন্তু পাওয়া যায়। অন্যান্য উদ্ভিদ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কিন্তু কম। তাহলে প্রাণীদের গঠনে প্রোটিন অপরিহার্য। প্রাণীদের গঠনে কোনটা অপরিহার্য? প্রোটিন ভাইয়া, প্রোটিন অপরিহার্য। দেহকোষের বেশিরভাগই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। দেহকোষের বেশিরভাগ কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। দেহের হাড় বলো, আমাদের শরীরে যে হাড় আছে না, তো আমাদের শরীরে হাড়, তারপর হচ্ছে কিন্তু পেশি আছে, উইচ ইজ মাসল, বলো না অনেকে বাহু বলি, তো আমার তো নাই, আমি তোমাদেরকে দেখাবো, নাই। তো যাই হোক, তো দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক আছে না, পাখির পালক, নখ, পশুর শিং, এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি। আমাদের দেহটা গঠন করার জন্য প্রোটিন লাগবে ভাইয়া। তো এই দেহকোষের বেশিরভাগই কিন্তু প্রোটিন। তো এখন প্রোটিন আমাদের আসলে কোথায় আছে? আমাদের হাড়, আমাদের পেশিতে, আমাদের লোম, পাখির পালক, নখ, পশুর শিং, এগুলোতে প্রোটিন দিয়ে তৈরি। প্রাণীদের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে কিন্তু প্রোটিন। একটা প্রাণী দেহের শুষ্ক যে ওজন আছে না, ওজন মানে আমাদের দেহের যে ওজনের 50%ই হয়েছে প্রোটিন। আমাদের দেহের ওজনের 50%, 50%ই হচ্ছে কিন্তু ভাইয়া হ্যাঁ প্রোটিন। 50%ই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রোটিন, 50%ই হচ্ছে কিন্তু প্রোটিন। ওকে, তো একটু মাথায় রাখবো। বাস, আমরা কিন্তু আমিষ সম্পর্কে পড়েছি। এখন তাহলে আমরা যতটুকু পড়েছি সেটা নিয়ে কিন্তু আমরা এখন এমসিকিউগুলো দেখবো যে আসলে আদৌ আমরা যতটুকু পড়ছি তার ভিতর থেকে আসছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো। প্রথম প্রশ্ন, আমিষের মৌলিক উপাদান কয়টা ভাইয়া? 5টা। যেমন কি কি? যেমন ওই কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো আছে, আরও 2টা আসবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। না, কার্বন, বুঝলাম না, 5টা আসবে না ভাইয়া? এখানে কয়টা দিছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো আছে, আরও তো 2টা থাকার কথা। এখানে নাইট্রোজেন আছে, এইটা আমাদের আনসার হবে। কিন্তু আরও একটা আছে, ওরা দেয় না, ইচ্ছা করে ওরা দেয় নাই। ঠিক আছে, আমরা জানি, আমরা পড়ছি যে আমিষের ভিতরে মেইনলি 5টা মৌলিক মানে হচ্ছে মৌলের সমন্বয়ে আমিষটা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর সালফার আছে। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা। নেক্সট আসি পরেরটা বলছে আমিষ দেহে পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়? আমিষটা আমাদের দেহে পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিডে এইমাত্র কিন্তু আমরা পড়ছি। আচ্ছা, রক্ত রসে খাদ্যসার হিসাবে উপস্থিত থাকে কোনটি? রক্তরসে খাদ্যসার হিসাবে এটা কিন্তু অবশ্যই অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড কিন্তু তুমি বলতে পারো। অ্যামিনো অ্যাসিড এইমাত্র তুমি কিন্তু ভাইয়া পড়ে আসছো। তারপর দেখো পরেরটা, মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে? 20 ধরনের। বরিশাল বোর্ডে আসছে, দেখো দিনাজপুর বোর্ডে আসছে, 20 ধরনের। আচ্ছা, আমিষ গঠনের একক কোনটি ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। আমিষ গঠনের একক হয়েছে অ্যামাইনো অ্যাসিড, এইমাত্র তোমরা পড়ছো অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এবার দেখো কোনটি আমিষের উৎস? বেল, বাদাম, আপেল, গাজর, বলো কোনটা আমিষের উৎস? আমরা জানি আমিষকে মেইনলি তুমি 2 ভাবে ভাগ করতে পারো বা 2 প্রকার, ঠিক আছে? তার ভিতরে কিন্তু উৎসের ভিতরে আমরা কিন্তু জানি এখানে বাদাম আসবে। কেন বাদাম আসবে? দেখো তোমাকে আমি দেখাই।
আমিষ দুই প্রকার, প্রাণীজ উদ্ভিদ। তো প্রাণীজের ভিতরে মাছ, মাংস, ডিম, দুধ, পনির। আর উদ্ভিদের ভিতরে ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। তো বাদাম আছে না? তো আমাদের অ্যান্সারে কিন্তু বাদাম আছে। তাহলে আমাদের বলছে আমিষের উৎস বাদাম। উদ্ভিদ আমিষ কোনটি? তাহলে উদ্ভিদ আমিষ কোনগুলা তুমি দেখো, মুখস্থ করো। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। এন্ড কোনটা আছে? এই যে ডাল আছে, আমাদের অ্যান্সারে ডাল। তারপর দেখো, খেয়াল করো, কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? মিষ্টি আলু। মিষ্টি আলু তো শর্করা জাতীয়, চিনি শর্করা জাতীয়, ঘি অশর্করা মনে হয় না, পনির ঘি। পনিরের পরে কিন্তু মনে হয় সম্ভবত না, ঘি তো নাই, বরবটি আছে, বরবটি এইটা হইতে পারে, বরবটি। এটা প্রোটিন সমৃদ্ধ খাবার, বরবটিটা, বরবটি এটার ভিতরে লেখা আছে। কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের অন্তর্ভুক্ত না? এখন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে টোটাল 9টা, 20টার ভিতরে 9টা, তোমাকে আমি কিন্তু পড়তে বলছিলাম। এই যে দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কোনটা না? এই যে তোমার 9টা, কি কি? লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিসিন, হিস্টোডিন, ফিনাইল অ্যালানিন। একটু তোমরা পড়ো, বুঝছো? এখন আমাদের কোনটা বলছে? আমাদের কোনটা হবে বলো তো? আমাদের বলছে কি যে কোনটা 9 বলছে, 9। দেখো, থ্রিওনাইন এটা আছে, ফিনাইল অ্যালানিনও আছে, লিউসিনও আছে। তাহলে বাকি থাকে এইটা, এইটা আমাদের আনসার। এই আরজিনিন এটা নাই, ভালো করে দেখো, আরজিনিন এই জিনিসটা কিন্তু আমাদের এইটার ভিতরে নাই। এটার মধ্যে কিন্তু এই যে 9টার মধ্যে কিন্তু আরজিনিন নাই, বুঝছো? তারপরে দেখো পরেরটা, প্রাণীদের গঠনে নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? কোনটা? প্রাণীদের গঠনে তুমি বলো ভাই, মাছ, ডিম, আলু, চাল, সরিষা, ভুট্টা, কচু শাক, গাজর। কোনটা? মাছ, ডিম না? মাছ, ডিম। কথা কয় না, কথা কয় না, মাছ, ডিম না? এই যে দেখো মাছ, ডিম। পরেরটা দেখো, কোনটি দেহ গঠনমূলক খাদ্য, যেটা আমাদের দেহটা গঠন করে থাকে? তাহলে দেহ গঠনমূলক খাদ্য হচ্ছে দেহ গঠন, মেইনলি আমিষের কাজ। তাহলে ডিম, মটরশুঁটি, ডিম, মটরশুঁটি এটা আমাদের আনসার হবে। নিচের কোনটি দেহ গঠনের খাদ্য কিন্তু বলা হয়, উইচ ইজ আমিষ। দেহ গঠন হচ্ছে আমিষ, আর শর্করার কাজ হচ্ছে তাপ উৎপাদন করা আর কর্মক্ষমতা বৃদ্ধি করা বা শক্তি উৎপাদন করা, এইটাই। বুঝছো আমার কথা? ঠিক আছে। 10 গ্রাম চিংড়িতে 1.91 গ্রাম আমিষ আছে, খেয়াল করো। এটি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? তুমি চিন্তা করো, 10 গ্রাম চিংড়িতে আছে কিন্তু এত গ্রাম আমিষ, কি পরিমাণ শক্তি? এখন তোমার চিন্তা করতে হবে যে 1 গ্রামে কতটুকু শক্তি পায়? আমিষে 1 গ্রামে কতটুকু শক্তি পায়? 4 কিলো ক্যালোরি না? কত? 4 কিলো ক্যালোরি না? যে 1 গ্রাম আমিষ মানে কি? তুমি এইমাত্র কিন্তু পড়ছো, আমি তোমাকে পড়াইছি আমার যতটুকু মনে পড়ে, তুমি ভালো করে দেখো। এই পরিমাণটা এখানে লেখা আছে? তো লেখা নাই, আগে মনে হয় সম্ভবত পড়েছি, বাট মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা যে 1 গ্রাম আমিষ হয়েছে কিন্তু 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম আমিষ থেকে তুমি কি পাবা? শক্তি পাবা কি? 1 গ্রাম, অঙ্ক করতে হইব, 1 গ্রাম আমিষ হুইচ ইজ প্রোটিন, আমিষ থেকে তুমি পাবা 4 কিলো ক্যালোরি। অতএব 10 গ্রাম চিংড়িতে এত গ্রাম আমিষ আছে, তা আমাদের মেইনলি 1.91 এত গ্রাম আমিষে কি হবে? বাড়বে না কমবে? আগে ছিল 1, ছোট এখন বড়, তা বড় হলে কি হয়? তোমার গুণ করতে হয়। তাহলে তুমি এই 4-এর লাগে 4-এর লাগে গুণ করবা 1.91, তাহলে কিন্তু হয়ে যায়। গুণ করো, গুণ করো। তুমি 1.91-এর সাথে তুমি 4টা গুণ করো, 4 একে 4, 4 নং 36, দশমিকের নিচে দশমিক, হাতে 3, 4 একে 4 আর 3 কত? 5, 6, 7, 7, 7.6 দেখো আছে কই? 7.6, এটি আমাদের আনসার হবে। তুমি বলো ভাই 4 তো দেয় না, দেওয়া লাগে না, আমার তো মিলছে এটাই। অর্থাৎ 1 গ্রাম আমিষ থেকে তুমি পাবা 4 কিলো ক্যালোরি শক্তি, এটা মুখস্থ করে নাও। 1 গ্রাম আমিষ থেকে তুমি এইটা পাবা, বুঝছো? ফাইন। নেক্সট, প্রাণীদের শুষ্ক ওজনের প্রায় শতভাগ কত ভাগ প্রোটিন? 50%, 50%, এই মাত্র তুমি কিন্তু পড়ছো, রাইট? তাহলে টাইপ 3, এবার টাইপ 3 আমাদের ডান। এবার আমরা কিন্তু টাইপ 4-এ চলে আসলাম। তুমি কোশ্চেন করবা যে ভাইয়া টাইপ 4টা কোন ক্যাটাগরি? টাইপ 4টা হচ্ছে কিন্তু স্নেহ পদার্থ বা লিপিড ক্যাটাগরি, স্নেহ পদার্থ বা লিপিড ক্যাটাগরি, স্নেহ পদার্থ বা লিপিড ক্যাটাগরি। ক্লিয়ার?
স্নেহ পদার্থ বা লিপিড ক্যাটাগরি। আমরা একটু বইটা পড়ি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। স্নেহ পদার্থ বা লিপিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়। যেমন তুমি জানো যে শর্করা বা কার্বোহাইড্রেটটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। এবার আমিষ বা প্রোটিনটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এবং ফসফরাস পাঁচটা মৌলের সমন্বয় গঠিত, তাই না? ঠিক সেইভাবে স্নেহ পদার্থটাও কিছু না কিছু পদার্থ দিয়ে গঠিত, যেমন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয় স্নেহ পদার্থ গঠিত। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয় স্নেহ পদার্থ গঠিত। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড কিন্তু পাওয়া যায়। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে, যেগুলো স্নেহ পদার্থের ভিতরে কঠিন জাতীয়। তো এই কঠিন স্নেহ পদার্থকে আমরা বলতে পারি ভাইয়া চর্বি। কঠিন স্নেহ জাতীয় পদার্থকে আমরা বলতে পারি ভাইয়া চর্বি। আর চর্বি কি? চর্বি হচ্ছে কিন্তু একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি হচ্ছে কিন্তু একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো কঠিন অবস্থায় কিন্তু থাকে। সাধারণ তাপমাত্রার চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে। যেমন মাছ কিংবা মাংসের যে চর্বিটা আছে না, মাছ কিংবা মাংসের যে একটা চর্বি, এসব স্নেহ পদার্থ তরল, সেগুলোকে তেল বলে। মাথায় রাখবা, যেসব স্নেহ পদার্থগুলো তরল না, সেগুলোকে তেল বলে। যেমন পাঙ্গাস যে একটা মাছ আছে, ওটার ভিতর থেকে মানে প্রচুর তেল বের হয়। তারপরে আরও অনেক প্রকারের মাছ আছে, প্রচুর তেল বের হয়। আমরা গরু জবাই করে আমরা যে গরু গোস্ত যে খাই, সেখানে দেখা যায় চর্বি আর চর্বি, ওখান থেকে তেল হয়। তো যেসব স্নেহ পদার্থগুলো তরল, সেগুলোকে তেল বলে। তেল হচ্ছে কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটু মাথা রাখবা, মুখস্থ করবা। ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রা ও চাপে এগুলো তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল। বুঝছো? যেসব স্নেহ পদার্থ তরল, মানে এগুলা, এই যেগুলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু ওই গরুর ওগুলো না, এগুলো আলাদাভাবে, এই যে সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো তো আলাদাভাবেই কিন্তু তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? এটাও 2 প্রকার। কি? প্রাণীজ আর উদ্ভিজ। এটা তো শিওর, প্রাণীজ আর উদ্ভিজ, তাতে ভুল নাই। প্রাণীজের ভিতরে কি আছে? যেমন চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির। এই ঘি কিন্তু তোমার স্নেহ জাতীয় পদার্থ। চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ। এগুলো কি ভাইয়া? প্রাণীজ স্নেহ। আর উদ্ভিদ যেটা, বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস। বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ তেল, যেমন সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, তারপর নারকেল, সূর্যমুখী, পাম। তো এগুলো উদ্ভিজ্জ। সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, সূর্যমুখী, পাম প্রভৃতি তেলে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ তুমি পাবা। কাজু বাদাম, তারপর পেস্তা বাদাম আছে, চীনা বাদাম আছে, এগুলো স্নেহ পদার্থের ভালো উৎস। পড়তে হবে এগুলা। স্নেহ পদার্থের কাজ কি? আমরা একটু শর্টকাটে পড়ি যে খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং অন্যান্য প্রকার শক্তি উৎপাদন করে থাকে। তুমি বলবা যে ভাইয়া শর্করাও তো শক্তি উৎপাদন করে থাকে, তাপ উৎপাদন করে থাকে, স্নেহ পদার্থ এটা করে থাকে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ আবশ্যক। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে, একটু পড়বা, ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসাবে কিন্তু কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে। আমাদের যে ত্বকের একটা মসৃণতা বা সজীবতা আছে, এই জিনিসটা কিন্তু ভাইয়া বজায় রাখে। চর্মরোগ প্রতিরোধ করে, সবচেয়ে ইম্পর্টেন্ট। যেসব ভিটামিন এ, ডি, ই, কে স্নেহজাতীয় পদার্থ দ্রবণীয়, সেগুলো শোষণে কিন্তু সহায়তা করে থাকে। যেসব ভিটামিন এ, ডি, ই, কে স্নেহজাতীয় পদার্থ দ্রবণীয়, সেগুলো কিন্তু শোষণে সাহায্য করে থাকে। আর অভাবজনিত রোগ মানে কি? অর্থাৎ স্নেহজাতীয় পদার্থ যদি তোমার শরীরের ভিতরে না থাকে, তাহলে ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরের ভিতরে আমাদের সঞ্চিত কি থাকে? প্রোটিন। এই প্রোটিনের কিন্তু তোমার ক্ষয় হয় এবং দেহের ওজনটা কমে যাবে। আমাদের শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহের রক্ত চলাচল, ব্লাডের যে চলাচল, এগুলো কিন্তু ব্যাঘাত ঘটে। মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে। বুঝছো? চর্বি জমা হয় তো আবার রক্ত চলাচল, যেমন যে বলে না স্ট্রোক করছে বা হার্ট ব্লক হয়ে গেছে, তো মেইনলি চর্বি জমা হয়, যার কারণে রক্তটা চলাচল করতে পারে না। তো এই জন্য এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো এটাই মাথায় রাখবা। তো যাই হোক, আমরা টাইপ নাম্বার 4 দেখি। আমরা যতটুকু পড়ছি তার ভিতর থেকে ইনশাল্লাহ আমাদের দেখবা এখন সকল বিগত বছরের এমসিকিউগুলো আসছে। বুঝছো? পড়ার সিস্টেমই হয়েছে কিন্তু এইটা। তুমি একটা টপিক পড়বা, সাথে সাথে এমসিকিউগুলো কভার করবা। এতে করে তোমার কিন্তু অনেকবার ভাইয়া পড়া হয়ে যাবে। নিয়ম ভাইয়া কিন্তু এইটা, বুঝছো?
তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত, তাই না? তাহলে তুমি খেয়াল করো স্নেহ পদার্থ কি দিয়ে গঠিত? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড মুখস্থ করো, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। কোনটি কঠিন স্নেহ পদার্থ? যেটা তোমার হচ্ছে কিন্তু কঠিন স্নেহ পদার্থ, বলো সেটা হচ্ছে কি? কঠিন যেটা সয়াবিন তেল, এটা কিন্তু তরল। সরিষার তেল তরল, সূর্যমুখী তেল এটা তরল। মাছের তেল যেটা, মাছের তেল মানে কি? চর্বি থেকে, এটা কঠিন, কঠিন কঠিন স্নেহ পদার্থ। তৈল সাধারণত তাপমাত্রায়, মানে তৈল যেটা সচরাচর যে তাপমাত্রায় কেমন থাকে? তৈল সাধারণ তাপমাত্রায়, তৈল যেটা যেমন সয়াবিন তেল এগুলো মেনলি তরলই থাকে, এগুলো কঠিন থাকে না। তারপর ডিমের কুসুম, ডিমের কুসুমটা এটা কিসের উৎস বলো? এটা কিন্তু মেইনলি প্রাণীজ উৎস। কিসের উৎস ভাইয়া? প্রাণীজ উৎস, প্রাণীজ স্নেহ ভাইয়া। ডিমের যে কুসুমটা এটা প্রাণীজ স্নেহ। কেন প্রাণীজ স্নেহ? এই যে দেখো প্রাণীজ স্নেহ, চর্বি কি কি আছে? চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, তো এগুলা। তারপর আসে প্রাণীজ স্নেহের উৎস নিচের কোনটি? চর্বি সহ, এই যে মাখন আছে, ঘি আছে, মাখন। তাহলে আমাদের আনসার হবে কিন্তু মাখন। আমাদের আনসারটা কিন্তু হবে কিন্তু তোমার মাখন। ক্লিয়ার? কথা বলে না। তারপর দেখো কোন জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? কোন জাতীয়? শর্করায় সবচেয়ে বেশি। আমরা জানি তাপ ও শক্তি উৎপন্ন হয় শর্করাতেও, কিন্তু সবচেয়ে বেশি হয়েছে স্নেহ জাতীয় পদার্থে, কারণ এখানে সব চর্বির খেলা। সবচেয়ে বেশি হয়েছে কিন্তু তোমার স্নেহ জাতীয় কিন্তু পদার্থে। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোনটি সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে থাকে? লাল শাক, আম, ডাল না, এগুলো না। পনিরে, পনিরে, কারণ পনিরটা হচ্ছে কিন্তু স্নেহ জাতীয় পদার্থ, তাপ ও শক্তি সবচেয়ে বেশি ও উৎপন্ন কিন্তু করে থাকবে। ঠিক আছে, পরে দেখো কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়? ডিম, দুধ, গোল, খাসি। খাসি থেকে ক্যা? খাসি থেকে বেশি শক্তি উৎপন্ন হবে ক্যা? কইতে পারো? আমরা কিন্তু জানি যে এই যে দেখো খাসির কথা কেন আসলো? চর্বি সহ মাংস, এখানে মাংসের কথা কিন্তু আসছে না? মাংসের কথা আসছে, তো মাংসের কথা যেহেতু আসছে এই জন্য কিন্তু এখানে খাসি উল্লেখ আছে। এই জন্য কিন্তু আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া খাসি। কোনটি ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসাবে কিন্তু তোমার কাজ করে থাকে? কোনটা? সেটা হচ্ছে কিন্তু তোমার মাখন। এটা মাখনটা, এটা মাখনটা এমন একটা খাবার যেটা ভবিষ্যতে কিন্তু খাদ্য ভাণ্ডার হিসাবে তোমার কিন্তু কাজ করে। ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে কোনটা? ওই যে তোমার চর্বি সহ মাংস, এটা মানে স্নেহ জাতীয় পদার্থ যেগুলো আছে এগুলাই কিন্তু ভাইয়া তোমার আনসার হবে। ওকে, নিচের কোনটিতে চর্মরোগ প্রতিরোধ করে? চর্মরোগ প্রতিরোধ করে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সিলেবাস 25 আসছে। চর্মরোগ প্রতিরোধ করে, এটা স্নেহ জাতীয় পদার্থ, স্নেহ পদার্থে খুবই ইম্পর্টেন্ট। 20 গ্রাম স্নেহ থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? কে কে বলতে পারবা? কে কে বলতে পারবা ভাইয়া? কথা কয় না। এই যে আমরা কিন্তু আগে পড়ে আসছি 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে তুমি পাবা 9 কিলো ক্যালোরি। 1 গ্রাম স্নেহ থেকে তুমি পাবা কি? আর 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি, আর এইটা দিয়ে পাবা 9 কিলো ক্যালোরি। বুঝতে পারলাম না আমি? 9 কিলো ক্যালোরি। তুমি ওই যে 1 গ্রাম আমিষ থেকে তুমি পাবা 4 কিলো ক্যালোরি শক্তি, আর স্নেহ জাতীয় পদার্থ থেকে 9 কিলো ক্যালোরি। তো আমাদের বলছে 20, অতএব 20 গ্রাম ঐকিক নিয়ম। তাহলে 9 লাগে 20 গুণ করবা, তাহলে কত হয়? 9 দ্বিগুণে 18, কত? 180, 180 কিলো ক্যালোরি। এই আমাদের আনসার, 180 কিলো ক্যালোরি। বুঝছো তুমি? কথা কয় না। বুঝছো? তুমি বুঝছো? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? পুরো কনসেপ্টটা ভাইয়া তুমি বুঝছো? জিনিসটা পানি বানি হয়েছে ভাইয়া তোমার? ফাইন, ডান আমাদের এটা, রাইট? শেষ। এবার আসি, এটা মাথায় রাখবা যে 1 গ্রাম আমিষ থেকে তুমি পাবা 4 কিলো ক্যালোরি শক্তি, আর স্নেহ পদার্থ থেকে পাবা 9 কিলো ক্যালোরি শক্তি। বুঝছো? 63টা এমসিকিউ আমাদের সলভ করা শেষ। টাইপ নাম্বার 5, পরের টাইপটা কোন ক্যাটাগরির? পরের টাইপটা হয়েছে দেখো স্নেহ পদার্থ আমাদের গেল, তারপর কি আছে সেটা। বুঝছো? এই হয়েছে কিন্তু ভাইয়া পড়ার নিয়ম। বিজ্ঞান ধরলা আর টান টানা টান টান করে পড়লা, এটা নিয়ম না। বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা, এই সাবজেক্টগুলা, তারপর তোমাদের যদি কোনো ইতিহাস থাকে, পড়ার নিয়ম এইটা।
টাইপ আকারে ভাগ করে সুন্দরভাবে পড়া। এটা হবে কি, তুমি এখন আমার সাথে একবার তো মনে মনে পড়তেছো, আর একবার তোমার এগুলো তুমি নিজেই একলা একলা পড়বা, আবার যখন লাস্টে একটা রিভিশন দিবা তোমার অটোমেটিকলি তোমার মাথায় গেঁথে যাবে। বুঝছো ভাইয়া? ডান, আমাদের নামাজ পড়তে হবে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। এমসিকিউ অনেক আছে, বহুত আছে, এমসিকিউ কম না। 200 মনে হয় হবে, 200-র উপরে হবে এমসিকিউ, বুঝছো? তো এক একটা আমি চিন্তা করতেছি যে এক একটা অধ্যায় নিতে হিউজ একটা টাইম লাগবে, বুঝছো? হিউজ একটা সময় লাগবে। আচ্ছা ভাই, আমি ব্রেক দিচ্ছি তোমাদের, তোমরা থাকো, ঠিক আছে? ভাইয়া আমি তোমাদের ক্লাসটা আবার পরে নিব, এখন আপাতত এই পর্যন্ত থাকুক। অ্যান্ড কোন সময় নিব আমি তোমাদেরকে জানিয়ে দেবো অনেক, ঠিক আছে? তো আজকে যদি নিই, আজকে হয়তো বা রাত্রে সন্ধ্যার দিকে হয়তো আমার এক জায়গায় যেতে হবে, এরপরে রাত 9টা 8টা 9টা অথবা 10টা। যদি নেই ভাইয়া জানাই দেবো, আর না নিলেও আমি জানাই দেবো। বিষয়টা বুঝতে পারছো? সমস্যা নাই, তোমাদের ক্লাস এখন কন্টিনিউ হবে। তো এই আর কি। তো এখন আমি ছুটি দিচ্ছি, তোমরা থাকো সবাই, হ্যাঁ? পিডিএফ সব কিছু তোমরা পেয়ে যাবা, পরবর্তীতে আমি দিয়ে দেবো অনেক, এটা শেষ হইলে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে।